বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা কয়জন আছি? ২৭ জন। ঠিক আছে। হুম। আমরা কি পড়তেছি? আমরা স্ক্রিন শেয়ার করি। কি পড়তেছিলাম আমরা? বলো তো, কি পড়তেছিলাম আমরা? আমরা পড়তেছিলাম সিমেট্রিক্যাল ফল্টস। সিমেট্রিক্যাল ফল্ট কাকে বলে? যদি if all three phases involved in this abnormal condition, মানে প্রত্যেকটা যদি নরমালের চাইতে কোনো ব্যতিক্রম হয় and it makes a huge amount of current flow, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। তিনটা ফেজে যদি ফল্ট হয়, এই কথা আমরা বলেছিলাম। তারপর এই ফল্ট ক্যালকুলেশন করার জন্য কি প্রসিডিউর আলাপ করেছিলাম? আমরা দেখেছিলাম যে জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট is similar to the equivalent circuit, similar to this RL series circuit. এই জেনারেটর ইকুইভ্যালেন্ট সার্কিটটা RL সিরিজ সার্কিটের মতো। আমরা RL সিরিজ সার্কিটে পড়েছি এবং এর সলিউশন ইত্যাদি আমরা জানি। সেই জন্য আমরা দেখতে চাইলাম যে এইখানে যদি সুইচিং করার পরে কি যে কারেন্ট ফ্লো করবে, ওইখানে জেনারেটরের মাথায় একটা টার্মিনালে যদি শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে একই কারেন্ট ফ্লো করার কথা, তাই না? লজিক্যাল। আমরা এটা তখন আবার কার নাম বলে রিক্যাপিচুলেট করার জন্য হোয়াট ইউ ডিড, আমরা এটা কেভিএল অ্যাপ্লাই করে একটা ইকুয়েশন লিখেছিলাম, এই জাতীয় ইকুয়েশন। এটা কি? এটা কেভিএল অ্যাপ্লাই করলে এটা হচ্ছে ভোল্টেজ রাইজ is equal to sum of the voltage drop, resistance multiplied by the current, the voltage drop across it, আর ইন্ডাক্টেন্সের বেলায় L di dt is the voltage drop here. এই দুইটার ভোল্টেজের যোগফল দি সাপ্লাই ভোল্টেজের সমান হবে। এটা সলিউশন করলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা দুই ধরনের সলিউশন পাই। একটা হচ্ছে এসি পিরিয়ডিক আর একটা হচ্ছে ডিসি নন পিরিয়ডিক। আমরা এটা গ্রাফিক্যালি দেখেছিলাম যে এটা হচ্ছে ডিকে করে, সেকেন্ডটা ডিসিটা ডিকে করতে থাকে উইথ রেসপেক্ট টু টাইম, আর এসিটা কি করে? অল্টারনেট হতে থাকে। ঠিক আছে? এই ডিসির ম্যাগনিটিউডটা ডিপেন্ডস করে কিসের উপরে? এই আলফা মাইনাস থিটার উপরে। কেননা আলফা মাইনাস থিটার ভ্যালু যদি 0 হয়ে যায়, দি হোল কম্পোনেন্টটা 0 হবে। তো এই আরেকটা কি হবে? আলফা মাইনাস থিটার ভ্যালু যদি π/2 হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম হবে। আমি গেছিলাম ইত্যাদি বলার পরে আমরা বলছিলাম দেখি এটা জেনারেটর টার্মিনালে কি হয়। আমরা দেখেছিলাম জেনারেটর টার্মিনালে যদি জেনারেটরের ওখানে যদি একটা অসিলোস্কোপ বসানো হয় তার লাইনে, এবং যদি ওইটা শর্ট সার্কিট হয়, দেখা যাবে থ্রি ফেজ ফল্ট যদি হয়, যে কারেন্টটা অসিলোগ্রাফে দেখা যাবে, if we exclude the DC component, this is only the AC component, there is no similarity with the RL series circuit. এই কারেন্টের RL series সার্কিটে সুইচ অন করলে যে কারেন্ট ফ্লো হয়, জেনারেটর টার্মিনালে কেন বলে যদি শর্ট সার্কিট হয় তাহলে সেই রকম হয় না। কেন বলেছিলাম কি? এর কারণ কি? আমরা বলছিলাম যে জেনারেটর টার্মিনালে শর্ট সার্কিট হয়ে গেলে যে হিউজ অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে, এই কারেন্টের জন্য যে আর্মেচার রিয়াকশন হয়, এই আর্মেচার রিয়াকশনের ইম্প্যাক্ট অন দি মেইন ফিল্ড, এটা একটা। আর সাথে সাথে আরেকটা কি? এই আর্মেচার রিয়াকশনের জন্য যে ফ্লাক্স তৈরি হয় in the armature, that induces a huge amount of voltage in the damper winding. Damper windingটা কি? সেটা হচ্ছে যে পোলসুতে যে উইন্ডিংটা থাকে and those are short circuited, সেটা হচ্ছে ডাম্পার উইন্ডিং। এখানে যে ভোল্টেজ ইনডিউসড হয়, ফলে ওইখানে যে কারেন্ট ফ্লো করে ডাম্পার উইন্ডিং এর ভিতর দিয়ে, সেই কারেন্টের জন্য যে ফ্লাক্স হয়, তাহলে ওই এয়ার গ্যাপের ভিতর তিন ধরনের ফ্লাক্স। One flux produced by the main field DC component, another flux produced by the armature current, means
the stator current. এই থার্ড হচ্ছে the flux produced by the damper winding. এই তিনটার কমপ্লেক্স যে একটা তৈরি হয় ফ্লাক্সের পরিস্থিতি স্টেট তৈরি হয়, সেই ফ্লাক্সের কারণে কি হয়, এখানে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে। কিন্তু এই কারেন্টের একটা নেচার হচ্ছে প্রথম কয়েক সাইকেল এটার ম্যাগনিটিউড খুব বেশি থাকে, কিন্তু এই প্রথম থেকে এটা ফার্স্টলি ডিকে করতে থাকে। কেননা আমরা দেখেছি টাইম কনস্ট্যান্ট যেটা টিডি ডবল প্রাইম বা টাউ ডবল প্রাইম, সেই ভ্যালুটা এই কিন্তু অনেক কম। সিমিলারলি the xd double prime is also very low. এই ফলে হবে কি, এর মেন রিজন অফ extremely high current is the damper winding and the armature reaction. আমরা বলছিলাম এর কোনো ক্লোজ লুপ সলিউশন পাওয়া যায় না টু এক্সপ্রেস দি কারেন্ট ফ্লোজ ডিউরিং দি শর্ট সার্কিট। এটা একটা ইম্পেরিক্যাল ইকুয়েশন এরকম ডেভেলপ করেছে ইঞ্জিনিয়ার সাহেবেরা। সেটাতে কি আছে, সেটা আছে এই যে টাইম কনস্ট্যান্ট যেটা বলছিলাম, একটা ট্রানজিয়েন্ট কম্পোনেন্ট আছে, একটা স্টেডি স্টেট কম্পোনেন্ট আছে, আর একটা হচ্ছে সাব ট্রানজিয়েন্ট কম্পোনেন্ট আছে। দিস সাব ট্রানজিয়েন্ট কম্পোনেন্ট ডিকেজ ভেরি ফাস্ট, এটা আমরা গতদিন বলেছিলাম। তারপরে ইট অলসো ডিকেজ, হাউএভার দি রেট ইজ নট সিমিলার টু দি রেট অফ দি সাব ট্রানজিয়েন্ট কারেন্ট। এরপরে দুইটা ডিকে করে গেলে আসলে যে কারেন্টটা কম্পোনেন্ট থাকে এই কম্পোনেন্ট, and this component indicates the steady state value of the current. এই কারেন্টের ফল্ট যদি কন্টিনিউয়াস মানে যেটা যদি পারসিস্ট করে, মানে এটা যদি চলতে থাকে, তাহলে ইভেন্চুয়ালি যে ফল্ট কারেন্টটা হয় দ্যাটস এ স্টেডি স্টেট কম্পোনেন্ট। ওইখানে ডিসি দুটাই, এই যে এই ডিসিটা ডাই আউট হয়ে যায়। এরপর আমরা বলতেছিলাম এর ভিতর যে এই রিঅ্যাকট্যান্স গুলো হয়, সেই রিঅ্যাকট্যান্স গুলোর নামকরণ করেছিলাম, করে আমরা বলছিলাম the subtransient reactance which is responsible for the fault current just after the fault, সেটা হচ্ছে subtransient direct excess reactance, and this is the smallest one, and this is the steady state reactance which is responsible for the steady state current, এবং এর ভ্যালুটা সবচেয়ে বেশি। মাঝে যে রিঅ্যাকট্যান্স এটা হচ্ছে ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স। এই ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সের ভ্যালু এই এক্সডি চাইতে ছোট, ওভার এটা এক্সডি ডবল প্রাইমের চাইতে বড়। ঠিক আছে, এই কথাগুলো বলার পরে আমরা বলেছিলাম অসিলোগ্রাফ থেকে you can find the value of xd double prime, xd prime and xd। কিভাবে, if you draw a curve enveloping এই envelope-এর উপরে যদি একটা কার্ভ ড্র করা যায়, and if you extend it up to the ordinate, তাহলে অর্ডিনেটকে যে ইন্টারসেপ্ট করবে সেই ভ্যালুটা ধরে তুমি এই xd ডবল প্রাইম বা xd সিঙ্গেল প্রাইম বা xd এটা বের করতে পারবে। এই কথাবার্তাগুলো বলার পরে আমরা কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম যে এখন এই কারেন্টটা কেমন করে বের করতে হবে, এই কথা বলেছিলাম না গতদিন, হাউ টু ফাইন্ড ইট আউট। আমরা বলছিলাম যদি তুমি চিন্তা করো যে না ঠিক আছে নরমাল এক্স জেনারেটর নরমাল রিঅ্যাকট্যান্স, তারপরে এর ভোল্টেজ ইনডিউসড নরমাল, তারপরে যদি তুমি ফল্ট কারেন্ট ক্যালকুলেট করার চেষ্টা করো, তাহলে দ্যাট কারেন্ট উইল নট গিভ ইউ দি রিয়েল ভ্যালু অফ দি ফল্ট কারেন্ট। তাহলে কি করতে হবে, আমরা গতদিন বলছিলাম ইউ রিপ্লেস দি ভোল্টেজ বাই এন সাবট্রানজিয়েন্ট ভোল্টেজ। এই তখন যে ভোল্টেজটা ইনডিউসড হবে ইন দি জেনারেটর স্টেটর কয়েল, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট from the steady state voltage induced. Similarly, what we have to do, you have to replace the xd synchronous reactance by xd double prime, এটা দিয়ে রিপ্লেস করতে হবে। এইবার তুমি যদি এই দুটা রিপ্লেস করার পরে যদি তুমি এখন ফল্ট কারেন্ট বের করতে চাও, সেটা পারবে। কি করতে হবে, এখানে দুইটা টেকনিক আছে, আমরা বলছিলাম গতদিন। একটা হচ্ছে যে ইজি ডবল প্রাইম, ইট ইজ কল্ড অলসো দি সাবট্রানজিয়েন্ট ভোল্টেজ বিহাইন্ড দি সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, এটা বলে। আর যদি একটা প্রাইম হয় তাহলে বলতে হবে দি ভোল্টেজ বিহাইন্ড দি ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স। আর একটা আছে, যাক এনিওয়ে আমরা যদি সাবট্রানজিয়েন্টের কথা চিন্তা করি,
তাহলে প্রথমে তোমাকে দুই ভাবে করা যায়। তার একটা পদ্ধতি হচ্ছে এই যে ইজিটাকে ক্যালকুলেট করা। এই ইজি যদি ক্যালকুলেট করি, যেটা জানি, আর এখানে যেহেতু শর্ট হয়ে যায়, সুতরাং ইজি ডবল প্রাইমকে যদি এই দুইটা ইম্পিডেন্স ভাগ করি, তাহলে যে কারেন্টটা পাওয়া যাবে সেটা দ্যাটস দি কারেন্ট হুইচ ইজ ফ্লোজ থ্রু দি ফল্ট। এর ফল্টের ভিতরে এই কারেন্টটা ফ্লো করে। সুতরাং ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট আইজি ডবল প্রাইম। আমরা বলছিলাম ইফ ইট ইজ এ মোটর লোড, লোডটা যদি সিনক্রোনাস মোটর লোড হয়, তাহলে ফল্টের সময় it also supplies current to the fault, কেননা সে অল্প মুহূর্তে জেনারেটরটা এখানে সিনক্রোনাস মোটরটা জেনারেটর হিসেবে কাজ করবে, ফলে এখানে কারেন্টটা এই আইজি ডবল প্রাইমের চাইতে ফল্ট কারেন্টটা বেশি হবে। আমরা এটা বের করার জন্য কি বলেছিলাম, তোমাকে কি করতে হবে, তুমি যদি চিন্তা করো ফল্ট হলে তো এখানে ভোল্টেজটা 0 হয়ে যাবে, তাই না? ফল্ট হওয়ার আগে এখানে ভোল্টেজ ছিল, এটাকে বলে প্রি ফল্ট ভোল্টেজ। ফল্টের আগে ভোল্টেজ ছিল ভিএফ, আর এর সাথে যদি এই ড্রপটা যোগ করে, এই দুইটা কি, এখানের ভিতরে আছে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স আর এই সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স অফ দি কানেক্টেড কানেকশন বিটুইন দি জেনারেটর অ্যান্ড দি লোড, এটা যদি হয়। ঠিক আছে, তো আমরা সেইভাবে এই ইকুয়েশনটা লেখার চেষ্টা করেছিলাম, এর ভিতরে কোনো ডিফারেন্স ছিল না। এরপরে আমরা ট্রানজিয়েন্ট বলছিলাম এইটা। স্যার ভিএফটা কি নরমাল ভোল্টেজ না স্যার? ভোল্টেজ হচ্ছে প্রি ফল্ট ভোল্টেজ হওয়ার আগে, ফল্ট হওয়ার আগে এই টার্মিনালে যে ভোল্টেজ। নরমাল মানে স্টেডি স্টেট কন্ডিশন, নরমাল কন্ডিশন। আচ্ছা, এরপরে আমি বলছিলাম যে কয়েক সেকেন্ড পরে এখানে যে ভোল্টেজ ইনডিউসড হবে, ভোল্টেজ হবে এইখানে, দ্যাট ভোল্টেজ ইজ নট দিস ভোল্টেজ। এইটা আর এটার ভিতরে তফাৎ আছে। সেই ভোল্টেজটা কি বলে? ভোল্টেজ বিহাইন্ড ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স। এটাকে বলে ভোল্টেজ বিহাইন্ড সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, এই যে ইজি ডবল প্রাইম, আর এটাকে বলে ভোল্টেজ বিহাইন্ড ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, এটার মতোই এখানে প্রবলেম, এখানে অসুবিধা হচ্ছে না, ডিফারেন্সটা হচ্ছে এখানে এক্সডিজির পরিবর্তে এক্স সিঙ্গেল প্রাইম ব্যবহার করতে হবে। তাহলে ইজি পাওয়া যাবে। আমরা বলছি সিমিলারলি তুমি এমটা ক্যালকুলেট করতে হবে। ইএমটা কি জিনিস? এই যে যদি এটা সিনক্রোনাস মোটর লোড হয়, তাহলে এইটার কনস্ট্রাকশন, মোটরের কনস্ট্রাকশন আর জেনারেটর কনস্ট্রাকশনের ভিতরে কোনো ডিফারেন্স ক্রিয়েট করা হয় না। বুঝা গেছে? সিনক্রোনাস মোটর আর জেনারেটর অলমোস্ট কনস্ট্রাকশনের দিক থেকে একই রকম, অপারেশন ইজ ডিফারেন্ট। তাই এই সিনক্রোনাস মোটরটা কি হয়, এর আগে আমরা অনেক ডিসকাস করেছি, যদি ফল্ট হয় তাহলে এটা কোনোভাবে জেনারেটর থেকে সাপ্লাই হয় না, এটা কিন্তু স্টিল ঘুরতে থাকে। বিফোর ইট স্টপস ডাউন, এই স্টপ হওয়ার আগে ইট সাপ্লাইজ কারেন্ট টু দি ফল্ট, মানে ইট অলসো কন্ট্রিবিউটস টু দি ফল্ট কারেন্ট। কেননা তখন এটা যে অল্প ভোল্টেজের হলেও এটা একটা জেনারেটর হিসেবে কাজ করবে এবং এই জেনারেটরটা ফল্ট কারেন্ট দিবে। তাহলে এখানে ফল্ট কারেন্ট যেটা দেখছি আমরা, কই গেল? হ্যাঁ, পেয়েছি। এখানে যে আমরা ফল্ট কারেন্টটা দেখছি, that fault current should be sum of the current flowing from the generator IG double prime plus IM double prime, which comes from the synchronous motor থেকে যে কারেন্ট আসবে। ঠিক আছে, এটা বলার পর আমরা বলছিলাম ওই কিসের মাঝখানে ছেড়ে। ও আচ্ছা, এইটা আমরা এখানে বলেছিলাম যে মোটর ইকুয়েশনটা এরকম স্বাভাবিকভাবে দুইভাবে সলভ করা যায়, আইদার ক্যালকুলেটিং সাবট্রানজিয়েন্ট ইন্টারনাল ভোল্টেজ অথবা বাই ইউজিং থেভেনিনস থিওরেম। সাবট্রানজিয়েন্ট ব্যবহার করলে কিভাবে ক্যালকুলেট করতে হবে প্রথমে আমরা দেখি। সেটা আমরা গতদিন কি বলছিলাম? গতদিন বলছিলাম ধরো এরকম একটা সিস্টেম, যার একটা জেনারেটর আছে, সিনক্রোনাস জেনারেটর, ইট সাপ্লাইজ লোড টু দি সিনক্রোনাস মোটর। হঠাৎ করে মোটরের টার্মিনালে যদি ফল্ট হয়ে যায়, তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজটা
কেমন করে বের করব। ঠিক আছে, এটা বের করার জন্য তো আমরা উপরে ইকুয়েশন যেটা লিখলাম, এখন এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা ফল্ট কারেন্ট বের করতে পারি কি না বোঝা গেছে। আমি রিপিট করি, আমরা চাচ্ছি যে আমরা এখন ফল্ট কারেন্ট বের করব, মানে এই আইএফ ডবল প্রাইম বের করব। আমাদের কি আছে, আমাদের তাহলে এই আইজি ডবল প্রাইম বের করতে হবে, আইএম ডবল প্রাইম বের করতে হবে। IG double prime কেমন করে বের করব? We know the expression of EG double prime in terms of the load current and the voltage behind subtransient reactance at the fault. এই দুইটা জানি আমরা, আর এই যে রিঅ্যাক্ট্যান্স গুলো জানি XDJ double prime আর Z external এটা জানি। তাহলে এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। এই ভোল্টেজটাকে যদি এই দুইটা দিয়ে ভাগ করি তাহলে তো এখানের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করে সেটা পাওয়া যাবে। আবার এই ভোল্টেজকে যদি এই ইম্পিডেন্স দিয়ে ভাগ করি তাহলে এখান দিয়ে যে কারেন্ট হবে সেই কারেন্টের ভ্যালু পাওয়া যাবে। দেখো সার্কিটের দিকে তাকাও একটু। আমরা গতকালকেও এটা এক্সপ্লেন করেছিলাম যে কি আইজি ডবল প্রাইমটা শুধুমাত্র ফল্টের ভিতর দিয়ে ফ্লো করবে, ওই জেনারেটর ডিসি মোটরের দিকে যাবে না, কারণ আমরা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে দেখাইছিলাম। ঠিক আছে, আমরা এর একটু প্রসিড করি। তাহলে ইকুয়েশনটা কি ছিল? প্রিফল্ট ভোল্টেজ তার সাথে ড্রপ যোগ করতে হবে। কিসের উপর ড্রপ? জেনারেটরের যে রিঅ্যাক্ট্যান্স আছে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স এটা প্লাস জেনারেটর এক্সটার্নাল ইম্পিডেন্স, এই দুইটা যোগ করে এটা দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে? এ ইজি ডবল প্রাইম পাওয়া যাবে। এখন ইজি ডবল প্রাইম যদি আমরা পাই তাকে যদি আমরা এইটা দিয়ে ভাগ করি, ওই সার্কিটের দিকে তাকাই আমরা, কি ছিল সার্কিটটা? ওই এখানে কারেন্ট বেরতে গেলে কি করতে হবে? এটা জানতে হবে, জেনে তাকে এটা দিয়ে ভাগ করে এই দুইটার যোগফল দিয়ে ভাগ করলে এখানে কারেন্টটা পাওয়া যাবে। প্রবলেম হচ্ছে এইখানের এই ভ্যালুটাই বের করা। এই ভ্যালুটা বের করবো কেমন করে? আইজি এই ভ্যালুটা বের করার জন্য আমরা কি করব? তাহলে সেই পদ্ধতিতে যে আমরা করি কি, ওই ইজি ডবল প্রাইম কে এটা দিয়ে ভাগ করে দিই, ইজি কে রিপ্লেস করি। কেন ইজি আমরা জানি না, কি জানি আমরা? ভিএফ, ফল্ট পয়েন্টে ভোল্টেজ বিফোর দি ফল্ট, এটাকে প্রি ফল্ট ভোল্টেজ বলে। আর কি জানি? এই এই প্যারামিটারস গুলো জানি, জেড এক্সটার্নাল আর এক্সডিজি জানি। তাকে যদি ফল্ট হওয়ার আগে এই কারেন্টে দিয়ে গুণ করিয়ে আমরা আগে দেখেছি ইজি ডবল প্রাইম পাবো, তাকে এই লাইনের ইম্পিডেন্স এখন যদি আবার ভাগ করি তা আইজি ডবল প্রাইম পাবো। সিমিলারলি ইএম, ইএম মানে মোটরের ইয়াতে স্টেটরে যে ভোল্টেজটা ইনডিউসড হবে সেই ভোল্টেজকে যদি মোটরের সাবট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স দিয়ে ভাগ করা যায় তাহলে অনেক কারেন্ট পাওয়া যাবে, অনেক কারেন্ট, এটাও কন্ট্রিবিউট করবে অনেক। আমরা করেছিলাম কি, এখানে একটা আইএল আসে, দেখো এখানে দেখো ইএম এর ভ্যালুটা হচ্ছে এইরকম, তাকে এটা দিয়ে ভাগ করে দিলে ভিএফ বাই এটা হবে, আর এটা দিয়ে যখন ভাগ করতে যাব এই সাবট্রানজিয়েন্ট সব কেটে যাবে, থাকবে কি? মাইনাস আইএল। এখানে একটা প্লাস আইএল এসছে, এখানে একটা মাইনাস আইএল। ঠিক আছে না? এখন যদি এটা আর এটা যোগ করি তাহলে ফল্ট কারেন্ট পাওয়া যাবে। বুঝা স্যার আমরা গেছে? গত ক্লাসে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করছিলাম স্যার। হ্যাঁ, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করেছিলাম, করে কি বের করেছিলাম? আমরা বলতেছিলাম কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করেছিলাম দুই কারণে। একটা কারণে সেই কারেন্ট ডিভাইডার রুল আমরা প্রমাণ করেছিলাম যে এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে টোটাল কারেন্টটা এখান দিয়ে ফ্লো করবে, এটা প্রমাণ করার জন্য। অথবা এখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে দি হোল কারেন্ট উইল ফ্লো থ্রু দি। এখন এই দুইটা যোগ করব, তো এই দুইটা যোগ করার আগে আমরা এটা বের করব। এটা বের করার জন্য সহজ নিয়ম, এখানে ভোল্টেজটাকে এই দুইটা ইম্পিডেন্সের যোগফল দিয়ে ভাগ। আর এটা বের করতে কি করতে হবে? এটা এই যে ইএম ডবল প্রাইম কে এটা দিয়ে ভাগ করলে পাওয়া যাবে।
ঠিক আছে, ওইখানে আমরা জি স্যার। কারেন্ট ডিভাইডার রুলটা আজকে দিব। হ্যাঁ, এখন দেখো এই উপরের এই এক্সপ্রেশনটা আর এই এক্সপ্রেশনটা যোগ করলে এটা প্লাস আইএল আছে, এটা মাইনাস এল আছে, আইএল এল কেটে যাবে, থাকবে শুধু এই দুইটা আইজি ডবল প্রাইম আইএম ডবল প্রাইম, এটা যোগ করলে ভিএফ বাই এই জেড এক্সটার্নাল আর এক্স জি ডবল প্রাইম, এটা হবে। এইটা হচ্ছে ইউজিং ভোল্টেজ, using the evaluation of the voltage behind sub-transient reactance or transient reactance. এবার আমরা কতদিন বলতে যা কমপ্লিট করতে পারিনি, সেটা হচ্ছে থেভেনিনস থিওরেম ইউজ করে কিভাবে ফল্ট কারেন্টটা বের করতে হবে। আমরা যাই, তাহলে কি আমরা থেভেনিনস থিওরেমটা আগে বলি। থেভেনিনস থিওরেমটা কার জানা নাই? আমাদের সবার জানা থাকার কথা, তাই না? তো অনেকে হয়তো ভুলে গেছে, ক্লাসে মনোযোগ দিয়ে পড়েন। তো থেভেনিনস থিওরেমটা আমরা একটু মনে করার চেষ্টা করি। বলেন স্যার, থেভেনিনস থিওরেমটা মনে করলে কিরকম দাঁড়াবে? স্যার প্রথমে যে শাখার কারেন্ট নির্ণয় করবো ওই শাখাটা খুলে ফেলতে হবে। তারপর তারপর ওই শাখাকে সোর্স কল্পনা করে কারেন্ট বের করতে হবে স্যার, ভিটিএইচ বের করার জন্য। কথাটা কি হলো? আমরা বলেছিলাম যে পাওয়ার সিস্টেমটা কি? পাওয়ার সিস্টেম কনসিস্ট অফ hundreds of generator, hundreds of kilometers of transmission line, and মাঝে মাঝে ট্রান্সফরমার, thousands of transformer থাকবে। এটা বেশি কথা। এখন এখানে যদি সিঙ্গেল ফেজ বলি আর থ্রি ফেজ বলি, এখানে যদি সিঙ্গেল থ্রি ফেজ শর্ট সার্কিট হয়, তাহলে আমরা কি করতে পারি? ওই যে মানে পাওয়ার সিস্টেমের যে হিউজ একটা নেটওয়ার্ক আছে, যার ভিতরে অনেক, আমরা এই রাবারটা নিই, যার ভিতরে অনেক জেনারেটর, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, লাইন, ইম্পিডেন্স ইত্যাদি আছে। এখানে যদি কেউ আমাকে বলে এই তুমি এই টার্মিনালে বসে বসে এই ইম্পিডেন্সটাকে 1 থেকে 100 পর্যন্ত ভ্যারি করো, প্রত্যেকবার 1 ওহম করে বাড়াবে, তাহলে এর ভিতর তারপর এটার সাথে কানেক্ট করে দিবে, কানেক্ট করে এর ভিতর দিয়ে কারেন্ট বের করবে, তাই না? এই কারেন্ট তুমি একবার বের করবা সার্কিট সলিউশন করে, দুইবার বের করবে, তারপর তুমি যে তোমাকে বলেছেন যে তাকে বললো যে না ভাই পারবো না, এত সময় লাগতেছে, তাই না? আমার কথাটা কি বুঝাইতে পারলাম? আমি তোমাকে কেউ যদি বলে যে তুমি তোমার এই যে পাওয়ার সিস্টেম থেকে একটা কানেকশন এসছে, সিঙ্গেল ফেজ কানেকশন তোমার বাড়িতে, তুমি এখানে একটা লোড লাগাইছো, তার ভ্যালু হচ্ছে 1 ওহম। ও বললো যে থিওরিটিক্যালি তুমি ক্যালকুলেট করে বের করো 2 ওহম হলে কত কারেন্ট বের হবে, এর ভিতরে দিয়ে ফ্লো করবে, তারপর 3 ওহম হলে কত হবে, 4 ওহম হলে কত হবে। তুমি দেখছো যখনই এখানে একটা লোড লাগাবো, তখনই এটার একটা সলিউশন করতে হবে। তারপর অন্য লোড লাগালাম, সে অন্য লোড হলেও এখানে সলিউশন করতে হবে। তা আমার হ্যাঁ, এটা খুব ডিফিকাল্ট না, 100 বার করতে বললে আমি তো হাঁপায়ে যাব। থেভেনিনস বলল কি, তোমার চিন্তা করা দরকার নাই। এরকম যে দুইটা টার্মিনাল তোমার থাকে, আর এই দুইটা টার্মিনালের কানেকশন আছে কি একটা বিগ কমপ্লেক্স নেটওয়ার্ক, তাহলে দ্যাট হোল নেটওয়ার্ক ক্যান বি রিপ্লেসড বাই, সরি এখানে সব মিশে গেল, by a voltage source and series with it a impedance. এই ভোল্টেজ সোর্সটাকে ভি থেভেনিনস বলে, আর এই মানে ইম্পিডেন্সটাকে থেভেনিনস ইম্পিডেন্স বলে। আমি এটাকে কলমে রূপান্তরিত করি, তাহলে আমি কলমটা নিই, ওইটা মুছে গেছে। এইটাকে উড়াই দিই, তাই না?
এটাকে উড়াইতে গেলে আবার লাগবে। মোটামুটি আবার কলমটা নিয়ে আসি। তাহলে এইটা হচ্ছে আমাদের জেড থেভেনিন আর এটা ভি থেভেনিন। এখান থেকে তাহলে ইজিলি কারেন্ট বের করতে পারবো। দিস ইজ মাই লোড, এটা হচ্ছে আমার লোড। ঠিক আছে, এটা তুমি যেটা বলছিলে তোমরা, সেটা হচ্ছে এটা নিয়ম আছে। নিয়মটা কি? প্রথমে করতে হবে যে লোড হ্যাজ টু বি, যে লোডের মানে সাথে তুমি হোল নেটওয়ার্কটা, যে লোডের সাথে যে পয়েন্টে কানেকশন, সেইটা হোল নেটওয়ার্ককে যদি তুমি রিপ্লেস করতে চাও, এরকম একটা সিম্পল সার্কিট দিয়ে। সিম্পল সার্কিট এই জন্য বলছি, এর ভিতরে কিচ্ছু থাকবে না। কি থাকবে? এই এটা গন্ডগোল করছে, ওইদিকে সরাইলো, এই যে রাবারটার উপর আসে। হ্যাঁ, গেছে। তাহলে এইটা আমার লোড ছিল। এই লোডের সাথে যে সার্কিটটা কানেকশন আছে সেইটাকে টোটালি রিপ্লেস করব বাই এ ভোল্টেজ সোর্স আর কি একটা সিরিজ ইম্পিডেন্স। এখন থেভেনিনস থিওরেম যে নেটওয়ার্কে অ্যাপ্লাই করব, তার দুইটা ক্যারেক্টারিস্টিক ফুলফিল করতে হবে। ক্যারেক্টারিস্টিকটা কি? আমি রিপিট করি আমার কোশ্চেনটা। যে নেটওয়ার্কে আমি থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করব, that network must satisfy two condition. এই কন্ডিশন দুইটা কি বা ক্রাইটেরিয়া দুইটা কি বলো? কে বলবে? কোনটা স্যার আবার একটু বলেন। কোনটা? আমি বলছি যে আমি তো এরকম একটা নেটওয়ার্ক, এরকম একটা নেটওয়ার্ক আছে যেখানে অনেকগুলো জেনারেটর, অনেকগুলো কারেন্ট সোর্স, ইম্পিডেন্স ইত্যাদি আছে। এই নেটওয়ার্ককে রিপ্লেস করতে চাই আমি বাই অ্যাপ্লাইং থেভেনিনস থিওরেম। তাহলে এই নেটওয়ার্ককে কি রকমের নেটওয়ার্ক হবে? তাহলে আমি থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। কেননা আমাকে বলে দিয়েছে থেভেনিনস থিওরেম তুমি যেখানে সেখানে অ্যাপ্লাই করতে পারবে না, এটা একটা দাম আছে। হ্যাঁ, কোথায় অ্যাপ্লাই করতে পারবো তাহলে বলেন? বলেন, আমি কাকে দেখলাম স্যার নাকি? লিনিয়ার নেটওয়ার্কে। হ্যাঁ, লিনিয়ার নেটওয়ার্ক। খুব আসতে বলছে। এজাজকে দেখা যাচ্ছে। এজাজ, স্যার লিনিয়ার নেটওয়ার্ক। লিনিয়ার নেটওয়ার্ক। হ্যাঁ বলো, লিনিয়ার নেটওয়ার্ক। হ্যাঁ, একটা কন্ডিশন লিনিয়ার নেটওয়ার্ক, নেটওয়ার্ক মাস্ট বি লিনিয়ার। লিনিয়ার বলতে কি বোঝায়? কারেন্ট ফ্লো হবে স্যার প্রপোর্শনালি। কিসের সাথে প্রপোর্শনাল? ভোল্টেজের সাথে স্যার। মানেটা কি? এই কারেন্ট ভোল্টেজের সাথে প্রপোর্শনাল, এর অর্থটা কি? মানে ভোল্টেজ যদি বৃদ্ধি করে কারেন্ট একই হারে বৃদ্ধি পাবে। রেট অফ ইনক্রিজটা সমান থাকবে, এই তো? জি স্যার। রেট ইনক্রিজ থাকবে, এটা হচ্ছে লিনিয়ার। আর কি? আর মনে আসতেছে না স্যার। এই কার মনে আছে? এজাজ, তোমাকে দেখতে পেয়েছি, তোমার মনে আছে? আর মনে নাই স্যার। আমি এবার এজাজকে জিজ্ঞাসা করছি। আরেকটা কাকে দেখলাম? এই যে কি নাম, মাহমুদ। আরেকজন কি সুস্মিতা আছো না? আমাদের তো প্রায় 34 জন আছে, কেউ কথা বলো না কেন? এই যে দুইটা কন্ডিশন, একটা বলেছে লিনিয়ার, আর একটা কি হবে? আর একটা আমরা বলছিলাম বাইল্যাটারাল হবে। বাইল্যাটারালটা কি জিনিস? বাইল্যাটারাল হচ্ছে, লেটস সে এইখানে ভোল্টেজ সোর্সটা এদিকে পজিটিভ, এটা নেগেটিভ, কারেন্ট ফ্লো করছে এখন 5 অ্যাম্পিয়ার। আমি যদি এটাকে নেগেটিভ করে দিই, এটাকে পজিটিভ করে দিই, তখনও কারেন্ট একই রকম ফ্লো করতে হবে, কিন্তু উল্টা ডিরেকশন। আগে এই ডিরেকশনে ফ্লো করতেছিল, এখন উল্টা ডিরেকশনে ফ্লো করবে। এই নেটওয়ার্কটা হচ্ছে বাইল্যাটারাল। ওই বলে না, বিদেশে যে মানুষ বলে যে তারা দে হ্যাভ এ ডান এ ট্রিটি, বায়োল্যাটারাল কন্ট্রাক্ট করেছে। বায়োল্যাটারাল মানে
তোমাকে আমি খালি জিনিস দিব, তুমি এর পরিবর্তে কিছু দিবে না, তা হবে না। উভয় পক্ষকে একদিন দিতে হবে। ও যদি বিক্রি করে কোনো জিনিস তাহলে টাকা পাবে, এও যদি বিক্রি করে তাহলেও টাকা পাবে, তাই না? একজন বললো যে না তুমি আমাকে জিনিস দিবে, টাকা দিব না, কিন্তু আমি জিনিস দিলে টাকা দিতে হবে, এটা হয় না, তাই না? এটাকে বায়োলেটারাল বলে। ঠিক আছে, তাহলে আমরা ওইখানে আমাদের পড়ায় ফিরে যাই। এই বুঝাই কোনো গন্ডগোল থাকলে লেট মি নো, আমি জানি শুনিনি। তাহলে আমরা কি করতেছি, এইখানে আমরা থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করব। কোথায়? আমাদের লোডটা হচ্ছে এইটা, যেটা ডিরেক্ট হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। এই যে লোডের ভিতরে এখানে ডিসকানেক্ট করে দিলে এখানে শর্ট সার্কিট হয়ে গেছে, মানে এইটাই আমাদের লোড, যার ইম্পিডেন্স 0। তাহলে এইখানে আমরা কেটে দিই, কেটে দিয়ে এখানে ভোল্টেজ কত হবে? এইখানে ভোল্টেজটা যদি কেটে দিই তাহলে আগে যে ভোল্টেজ ছিল ফল্ট হওয়ার আগে সেই ভোল্টেজটা হবে, তাই না? আর ইম্পিডেন্স কত হবে? ইম্পিডেন্স হবে এখান থেকে আমরা এই দুইটা টার্মিনাল থেকে যদি তাকাই তাহলে দেখবো, আর শর্ট সার্কিট করতে হবে ভোল্টেজ সোর্সগুলোকে, তাহলে এইদিকে একটা ব্রাঞ্চ আর আমার এই চোখের সামনে এই দিকটা একটা ব্রাঞ্চ, তাহলে এই দুইটা ব্রাঞ্চ প্যারালাল হবে। থেভেনিনস থিওরেমটা বুঝলো না কে? আমি বলতেছি আমাদের এই থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করতে হবে কোনটাকে? এই দুইটা টার্মিনাল। আমাদের লোড কোনটা? এইটা, যার ভিতর দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতেছে। এই লোডের ইম্পিডেন্স কত? 0। তাহলে এখানে কি করতে, এখানে ভোল্টেজ কত হবে? ভোল্টেজটা অবভিয়াসলি এখানে ওপেন করে দিলে এই ফল্ট হওয়ার আগে যে ভোল্টেজ ভিএফ সেটাই হবে। এটাকে ভিএফটাকে ফল্ট ভোল্টেজ অথবা প্রি ফল্ট ভোল্টেজ বলে। আর এখানে ইম্পিডেন্সটা কত হবে? ইম্পিডেন্স বের করার জন্য যদি আমরা এই ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দিই, দুটাকে শর্ট করে দিই, তাহলে দুইটা প্যারালাল ব্রাঞ্চ হবে। এই প্যারালাল ব্রাঞ্চের যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স সেটাই হবে জেড থেভেনিন। না বুঝলে বলতে হবে, না বললে আমি কেমন করে বুঝবো যে তুমি বুঝো নাই? তাহলে দেখো ছিল আমার এইটা, ওপেন করে দিলাম, ভি থেভেনিনস হলো ফল্ট হওয়ার আগে এখানে ভোল্টেজ, এই যে ভি থেভেনিনস, আর এবার এটা শর্ট করে দিলাম, এটা শর্ট করে দিলাম, এখান থেকে তাকালাম, এই দুটো পয়েন্ট থেকে তাকালাম, তাহলে এইরকম একটা ইম্পিডেন্স হবে, তাই না? সার্কিটটা এরকম হবে। তাহলে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট কত দূর পর্যন্ত? এখান থেকে এখান পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমার থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট হলো। এইবার যদি আমার লোড কোনটা, এইটা যে শর্ট হয়ে যাবে সেইটা, লোডটা ঠিকই এখানে কানেকশন হওয়ার জন্য অপেক্ষা করতেছে, আমরা এখানে কানেকশন দিয়ে এটাকে সুইচ অন করব। এই সুইচ অন করলেই এখান দিয়ে একটা শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করবে। এইটা বের করা খুব সহজ। ফল্ট কারেন্ট কেমন করে বের করবো? ভিএফ কে এটা দিয়ে ভাগ, না আর কেউ নাই। এখানে যদি ফল্ট কারেন্ট পেয়ে যায় তাহলে মোটর কত দিল, জেনারেটর কত সাপ্লাই করলো, কিভাবে বের করব? এই ফল্ট কারেন্টটা বের করার জন্য ভিএফ ডিভাইডেড বাই দিস ইম্পিডেন্স, তাই তো? এখন টোটাল কারেন্টটা জানি, তাহলে এই কারেন্টটা কেমন করে বের করব? কারেন্ট ডিভাইডার রুল। গুড, কারেন্ট ডিভাইডার রুল হবে। এই সংক্ষেপ কথাটা আমি শুনতে চাচ্ছি। কারেন্ট ডিভাইডার রুল হবে, এই জিনিসটাই করেছে। ফল্ট কারেন্ট, সাবট্রানজিয়েন্ট ফল্ট কারেন্ট কি? ভিএফ বাই জেডটিএইচ। আর জেডটিএইচ এর ভ্যালু জানি আমরা, এটা প্যারালাল ব্রাঞ্চ থাকলে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কত হবে? R1 * R2 ডিভাইডেড বাই R1 + R2। এইটা আমরা কত দূর বুঝলাম? এখানে একটা অঙ্ক আছে, তোমাদের বইয়ে করে দেওয়া আছে অঙ্কটা, ওই অঙ্কটা আমরা করার চেষ্টা করি। আল্লাহু আকবার। এই অঙ্কটা পড়ো, পড়ো তো একজন।
30 MVA and 13.2 kV, and both have sir, Subtransient reactance. Both have subtransient reactance of 20%. The line connecting them have a reactance of that's 10%. A. Of 10%. On the base of machine rating, the motor is drawing 20 megawatt at 0.8 power factor leading and a terminal voltage of 12.8 kilovolt. When a three-phase fault current of the motor terminal, find the subtransient current in the generator, the motor, and the fault using terminal voltage of the machine. 2 number Thevenin theorem. টার্মিনাল ভোল্ট তারপর কি বলবো ফাইন Thevenin theorem. তাহলে এক Find নম্বর হচ্ছে যে ফাইন্ড দ্য সাবট্রানজিয়েন্ট কারেন্ট ইন জেনারেটর মোটর আর ফল্ট কারেন্ট ইউজিং দুইটা টেকনিক, একটা ইন্টারনাল ভোল্টেজ বের করে আর একটা থেভেনিনস থিওরেম ইউজ করে এটা করতে হবে। তো বললো কি এইখানে বললো যে তোমার এইরকম একটা সার্কিট আছে, কি আছে একটা জেনারেটর আর কি আছে একটা মোটর। এই মোটর আর জেনারেটর কানেকশন করেছে, যে কানেক্টিং যে লাইন তার ইম্পিডেন্স হচ্ছে এটা কত দেওয়া আছে 0.1, এটা পার ইউনিটে হলে বেস থাকতে হবে। বেস বলে দিয়েছে, এর বেস হচ্ছে এই যে দুইটা মেশিন আছে তাদের রেটিং এর উপর এটা বেস দাঁড়াচ্ছে। তার মানে এই মোটরের বা জেনারেটরের যে ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং সেটাই হচ্ছে এই বেস, এটার এই ইম্পিডেন্সটার বেস ভোল্ট অ্যাম্পিয়ার, আর এটার যে ভোল্টেজ রেটিং অথবা এইটার সেই ভোল্টেজ রেটিংটাই হচ্ছে এটার কি বেস ভোল্টেজ। এটার নাম বলে পার ইউনিট ইম্পিডেন্সও বললো, এর বেসটাও বলে দিয়েছে, কিন্তু এইগুলো এক্সপ্রেস করা আছে পার ইউনিটে, এর বেসটা বলেনি। তাহলে বেসটা কত ধরতে হবে? এই আপনারা যে কথা বলেন নাই, রাগ করেছেন নাকি? না স্যার। তাহলে রাগ না করলে কথা বলে না কেন? আরে আমি বললাম যে এই দুটো, এটা শোনা যাচ্ছে স্যার, স্যার মনোযোগ দিয়ে শুনছি স্যার। ও মনোযোগ দিয়ে শুনছি, সেই জন্য কথার উত্তর দিচ্ছি না, তাই না? আমি বুঝতে পারছি তোমরা ঘুমাচ্ছ আমার মতোই, আমি মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছি, সেই জন্য স্যার তোমরা ঘুমাইলে কেমনে কথা বলছেন স্যার? হ্যাঁ, সেটাই হচ্ছে ঘুমাইলে। তা আমি এটা বলতে চাইলাম, আমি ঘুমিয়েও কথা বলতে পারছি, তোমরা না ঘুমিয়ে কথা বলতে পারছো না কেন? হ্যাঁ, এই তোমাকে জিজ্ঞাসা করতেছি আমি স্যার, যে এই লাইনের যে বলা আছে, the line connecting them has a reactance of 10% on the base of machine ratings। তার মানে এই যে এর ইম্পিডেন্স যে 0.1 পার ইউনিট, তার বেস ভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে 30 MVA আর এই 13.2 কেভি, এটা তো মেশিনের রেটিং। কিন্তু এই বোথ হ্যাভ, মানে এই যে সিনক্রোনাস জেনারেটর আর মোটর, তার প্রত্যেকেরই নাম বলে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স হচ্ছে 20%, মানে 0.2। কিন্তু এদের বেসটা কই? আমার প্রশ্নটা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এদের বেস কই? এই আমার সিআর ব্লক, আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কোথায়? সেলিমও নাই। সেলিম আসছো? সেলিমও নাই। আর আমাদের আরেকজন যে রাফিন, তার নাম আর একটা সিআর এর নাম হচ্ছে সাইফুল। সাইফুল মাহমুদ তো অসুস্থ বলছিল, ইজ হি সিক স্টিল? জানো না। সাইফুল আছো? সাইফুল নাই, ও নাই, তাহলে তিনজন শেয়ার নাই। আচ্ছা, ও সাইফুল আছে, ওর ভয়েস শোনা যাচ্ছে না। হ্যাঁ, সাইফুল আছে, ভয়েস শোনা যাচ্ছে না। সাইফুল আছে, কিন্তু সে কি করছে জানো? সে এসে কানেকশন দিয়ে তারপরে ঘুমিয়ে গেছে। সাইফুল আনমিউট করছে, তাই না সাইফুল? ওর কথা বোঝা যাইতেছে না, লিখতেছে।
স্যার আনমিউট করে কথা বলার চেষ্টা করছিল, ওর ভয়েস আসছিল না। আর টেক্সট করতে স্যার মাইক্রোফোন কাজ করতেছে না। আচ্ছা, মাইক্রোফোন কাজ করছে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা বহুবার বলেছি, দেখো কোনো পার ইউনিট ভ্যালু দেওয়া থাকে যদি কোনো ডিভাইসের, এবং মেশিন যদি বেসটা না বলা থাকে, the convention is the ratings of the device are the basis. এই বেসটা কি হবে, ওই মেশিনে যে রেটিং আছে সেটাই। তার মানে এই যে 0.2 পার ইউনিট ভ্যালু দেওয়া আছে, এটাকে কোন বেস ধরে ক্যালকুলেট করেছে? এই 13.2 কেভি বেস ভোল্টেজ ধরেছে, 30 MVA এটা হচ্ছে এই ভোল্ট অ্যাম্পিয়ার বেস ধরেছে। তার মানে দুইটার ক্ষেত্রে এই 0.2 আর 0.1 এর ক্ষেত্রে একই বেস। এইবার দেখেন কি হবে, আমাদের এইটাকে এইটা হচ্ছে আমাদের লোড, মানে এর ভিতর দিয়ে এখানে যদি সুইচ অন করে দিই তো ফল্ট কারেন্ট ফ্লো করবে, তাই না? জি এই স্যার। ফল্ট কারেন্ট ফ্লো করবে কি, প্রথমে জেনারেটর থেকে সাপ্লাই দিচ্ছিল মোটরে। এই মোটরটা কত পাওয়ার নিচ্ছিল দেখো, মোটরটা নিচ্ছিল 20 মেগাওয়াট পাওয়ার নিচ্ছিল, বিরাট মোটর। এটা 0.8 পাওয়ার ফ্যাক্টর, 0.8 পাওয়ার ফ্যাক্টর। আর কি কত টার্মিনাল ভোল্টেজ, মানে তখন এখানে ভোল্টেজ ছিল 12.8 কেভি। এখানে ছোট্ট একটা কথা বলে নি, যখন মোটরের যদি হয় খুব বেশি ক্যাপাসিটির হয়, মানে তোমাকে হিউজ লোড যদি করতে হয়, ক্যারি করতে হয়, তাহলে সেখানে সিনক্রোনাস মোটর লোকজন ব্যবহার করে। কারণ কি, সিনক্রোনাস মোটরের ফিল্ড কারেন্ট চেঞ্জ করে তুমি লাইন কারেন্টটাকে কমাইতে পারো, এবং লাইন কারেন্ট কুড বি ভেরি লো। যদি লাইন কারেন্ট লো হয় তাহলে লাইন লসটাও কম হবে, এবং ইভেন দি ডিভাইসের ভিতরে মানে জেনারেটর বা মোটরের ভিতরেও যে ভোল্টেজ ড্রপটাও কম হবে। ফলে তোমাকে কি করতে হবে, যে কানেকশন যে সাপ্লাই যে নিয়েছো তার জন্য ছোট কেবল কিনতে হবে, চিকন কেবল, মোটা কেবল কিনতে হবে না। কেবলের কিন্তু অনেক দাম, বিশেষ করে যখন যেগুলো হাই ভোল্টেজ হাই ভোল্টেজের কেবল, সেগুলোর দাম বেশি। এটার পাওয়ার ফ্যাক্টরও কন্ট্রোল করা যায়। এনিওয়ে, তাহলে এটা হচ্ছে মানে অন্য কথা, অক্সিলিয়ারি কথা। আমাদের অবজেক্টিভ কি এখানে, কেমন করে এটাকে তাহলে কি ধরতে হবে, এটাকে লোড ধরতে হবে। লোড ধরে এখন যদি আমরা থেভেনিনস থিওরেম, এই সহজটা আগে করি, থেভেনিনস থিওরেম দিয়ে অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে এইখানে কি করি, এটাকে ডিসকানেক্ট করে দিই। ডিসকানেক্ট করে দিলে থেভেনিনস ভোল্টেজটা কি হবে, এই ভোল্টেজটা থেভেনিনস ভোল্টেজ হবে। তো এই ভোল্টেজটা কত, এটা হচ্ছে ভি থেভেনিনস, ভিএফ। আর এইখানে যদি আমরা জেড থেভেনিনস বের করতে চাই কি করতে হবে, এটাতে ডিসকানেক্ট করা আছে লোডটা, তাহলে করতে হবে কি, এটাকে শর্ট করে দিতে হবে, এটাকে শর্ট করে দিতে হবে। তারপরে এইখানে বসে বসে, এখানে বসে চুপ করে দুই দিকে তাকাইতে হবে। তাকালে কিরকম দেখবো, যে এইটা একটা ব্রাঞ্চ আর এইটা একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ দুটা প্যারালাল হয়ে আছে। তাহলে এটা ভিএফ আর এইটা হচ্ছে তোমার জেডটিএইচ। আর কি লোড কোনটা, এইটা লোড, এই যে শর্ট সার্কিট, এটা আমার লোড। এটা যেই মুহূর্তে শর্ট করে দিব তখন এখানে কারেন্ট ফ্লো করবে। এই কারেন্টটা কতটুকু, এইখান থেকে কারেন্ট আসবে। আর এই যে মোটরটা কিরকম দুষ্টু, এতক্ষণ এখান থেকে কারেন্ট নিচ্ছিল, এখন যখন এটা বন্ধ হয়ে গেছে কারেন্ট না, তখন সে করতেছে কি, এইখানে আবার নিজে জেনারেটর হয়ে এখানে কারেন্ট দিচ্ছে, তাই না? এখান থেকে তো কারেন্ট আসছে, ও তখন মজা পেয়ে গেছে, বলে ঠিক আছে এটাকে আরো পোড়া, আরো আগুন ধরানোর জন্য সে এখানে এক্সট্রা কারেন্ট ফ্লো করাচ্ছে। তাহলে আমাদেরকে এই কারেন্টও বের করতে হবে, এই কারেন্টও বের করতে হবে। প্রথমে এই কারেন্টটা বের করি, ভিএফটা জানা আছে, ভিএফটা কেমন করে বের করব, বলা হয়েছে মোটরটা যখন 20 মেগাওয়াট লোড ক্যারি করছিল তখন এই ভোল্টেজটা, টার্মিনালে ভোল্টেজটা ছিল 12.8 কেভি। ঠিক আছে, এটা কিন্তু এটা তো আমাদের চলবে না, কারণ এটা দেওয়া আছে পার ইউনিটে, এটাও পার ইউনিটে, এটা পার ইউনিটে, এই 12.8 কেমন করে চলবে? কি করতে হবে, তাকে পার ইউনিটে নিতে হবে। পার ইউনিটে নিতে গেলে বেস কত, ওই যে সবগুলোর বেস তো ওইটা ধরা আছে 13.2 কেভি
আর কত 30 MVA বেস ধরা আছে। তাহলে কি করি, এই ভোল্টেজটাকে 13.2 দিয়ে ভাগ করি, তাহলে এটা পার ইউনিটে পেয়ে গেলাম কোনটা, এই ভিএফ। আর যে টিএস গুলোকে যে এটার সাথে এটা প্যারালাল কম্বিনেশনে যদি আমরা ইম্পিডেন্স খুব ভালো করে বের করতে পারবো, বের করলে এই ধরনের একটা হবে। তাহলে এই ইম্পিডেন্সটা হচ্ছে যে পয়েন্ট পার ইউনিট, এই ভোল্টেজটা হচ্ছে 0.97 পার ইউনিট। এই কারেন্টটা কি হবে, এটা ওহমস ল বলে যে ভোল্টেজকে ইম্পিডেন্স দিয়ে ভাগ করে যাও, কারেন্ট পেয়ে যাবো। তাহলে এই ভোল্টেজটাকে আমরা এই ইম্পিডেন্স দিয়ে ভাগ করলাম, that gives out us the fault current। ঠিক আছে, জি স্যার। এর ভিতরে কোনো বল না। এইবার বলেন, এইবার আমাদের এই কারেন্টটা হলো 0.808, এটার ইম্পিডেন্স হচ্ছে 0.2। আমি খুব কুইক এই প্রশ্ন উত্তর দিতে হবে। এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.2, এটা 0.1। তাহলে এই যে জেনারেটরটা বেশি কারেন্ট সাপ্লাই করবে না মোটরটা বেশি সাপ্লাই করবে? মোটরটা। মোটরটা বেশি সাপ্লাই করবে। জি স্যার। কেন? ওটার ইয়ে কম, স্যার ইম্পিডেন্স কম। ইম্পিডেন্স কম। হ্যাঁ, এইখানে যদি তাকাই আমরা, এই জেনারেটরই সব কাজ করতো, কিন্তু এখানে যে কারেন্ট ফ্লো করবে, গুড, এটা কারেন্ট ফ্লো করার জন্য শর্ত হচ্ছে এখানে ইম্পিডেন্স, বাধা। বাধাটা কি, এখানে তো 0.2 আছে, এরও 0.2 আছে, কিন্তু এর 0.2 ইন এডিশন টু দ্যাট এখানে একটা 0.1 আছে। ফলে এখানে এই কারেন্টটা কমে যাবে বিকজ অফ দিস। আর এখানে সরাসরি সে ভোল্টেজের সাথে কানেক্টেড, সুতরাং সে বেশি কারেন্ট দিবে। কারেন্ট ডিভাইডার রুলও আমাদের একই কথা বলে। আমরা এইটাকে এটা দিয়ে এই ইম্পিডেন্সটা দিয়ে ভাগ করলে কারেন্ট পাবো এত, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি। যেহেতু এইটাকে কারেন্ট আইজি বের করার সময়, মানে এখান দিয়ে কারেন্ট ফ্লো করা বের করার সময় এই ছোটটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? আর ভাগ করতে হবে এই ব্রাঞ্চের ইম্পিডেন্স আর এই ব্রাঞ্চের ইম্পিডেন্স দিয়ে যোগ করে ভাগ করতে হবে। এটার ক্ষেত্রে কি হবে দেখো, এটা বড়, যেমন মোটরের এটা বের করব উল্টা দিকের ইম্পিডেন্স, এই বড়টা দিয়ে গুণ করব আর এটা দুই দিয়ে ভাগ করব, তাহলে এই ভ্যালুটা বড় হবে না? এটা দেখো হয়েছে 4.83 আর এটা হচ্ছে 3.23 পার ইউনিট। ঠিক আছে? জি স্যার। এটা কে বুঝতে পারেননি একটু বলো। আমি এর মাঝখানে আমি 3 মিনিট ছুটি নিব, আমাদের 10:30টায় শেষ করে দেবো, 11:30টায়, হয়তো 3 মিনিট বেশি। হ্যাঁ, 3-4 মিনিট ছুটি নিব। লেট মি হ্যাভ এ কাপ অফ টি। আমি গলা আমার শুকিয়ে গেছে।
Yeah, Raisul. Raisul. Raisul, তুই কি লাইনে আছস? Raisul আছে, নাইম আছে। নাইম, নাইম তুই কি ক্লাস করতেছস? নাইম, সোমবার হবে? কি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো জি ভাই বলেন। প্রণব ভাই। ভাই হচ্ছে তাহলে এই পরীক্ষাটা কি সোমবার হবে? এই রবিবার রবিবার না নেক্সট সোমবার? পরীক্ষা রবিবারে। স্যার কি টাইম বলে দিছে রবিবার কখন হবে? এই রবিবার না, পরের রবিবার। 8 তারিখ। টাইম মনে হয় সকাল 8টায়, রাত্র 8টা। রাত 8টা। 8 তারিখে রাত 8টা। এই যে এটা কেমনে নিবে? ভাই 15-20 মিনিটের চিঠি হবে, স্যার আর বললো 15-20 short মিনিটের question type। এমসিকিউ মনে হয়। এমসিকিউ এমসিকিউ না, শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন। দেখি ছবি তুইলা তারপরে গুগল ফর্মে দিয়ে দিতে পারি কি? 8 তারিখ। পরে রবিবারে সকাল 8টা। মানে আমি কিছু একটা বিস্তারিত করলে হতো না? আমি পারবো, আমাকে একটু যদি কেউ কষ্ট করে বলতে পারো যে এক্সট্রা ক্লাস কবে কোনটা দিয়েছে, কারণ এখন তো অনেক ক্লাস গুলো হয়নি, আমরা একটা লিস্ট তৈরি সুবিধা হতো। এক্সট্রা ক্লাস তো তেমন নাই, জাস্ট আজকে বাংলা ক্লাস আছে ডাবল, এছাড়া তো কোনো এক্সট্রা ক্লাস এখনো দেয়নি। আজকে কি পরের ক্লাসটা হবে? তো এখন তো না, already হতেই শেষ হবে হবে। নেক্সট পরে তো দিয়ে দিবে, না হলে তোর কোনো যে মধ্যে একটা ক্লাস আমরা প্রণব, তোমার কথা বোঝা যায় না তো ভাই। এই যে ক্লাস 2টা হ্যাঁ বলেন। আই এম সরি, আমার অনেক দেরি হয়ে গেছে। বলেছিলাম 3 মিনিট, অনেক বেশি হয়ে গেছে। আমরা ওই বেশিটা যদি তোমরা ইফ ইউ অ্যালাউ মি তাহলে কভার করব।
তাহলে ওইটা বুঝলাম। থেভেনিনস থিওরেম করে অ্যাপ্লাই করে কিভাবে ওই ফল্ট কারেন্টটা বের করতে হবে সেটা সহজেই বুঝতে পারলাম। কিভাবে যে আমরা এই যে থেভেনিনস জেড থেভেনিনস বের করলাম, ভি থেভেনিনস বের করলাম, ভি থেভেনিনসকে জেড থেভেনিনস দিয়ে ভাগ করলাম, টোটাল ফল্ট কারেন্টটা পেয়ে গেলাম। মানে এখান দিয়ে ফ্লো করতেছে, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আইজি ডবল প্রাইম আইএম ডবল প্রাইম এগুলা পার ইউনিট পেলাম। এটা পার ইউনিট থেকে যদি কি করতে চাই, আমরা যদি এইটাকে অ্যাকচুয়াল কারেন্ট বের করতে চাই, রূপান্তরিত করতে চাই, মানে এইটা পার ইউনিট ভ্যালু দেওয়া আছে, অ্যাকচুয়াল কারেন্টটা কত হবে, তাহলে বেস কারেন্টটা বের করতে হবে। বেস কারেন্ট কেমন করে বের করব বলেন স্যারেরা? বেস কারেন্টটা কেমন বাই বেস করে? ভোল্টেজ, হ্যাঁ, বেস কেভিএ বাই বেস ভোল্টেজ। বেস কেভিএ বাই বেস ভোল্টেজ। মাথাটা কেন ফাটিয়ে দেওয়া হবে না? এটা সিঙ্গেল ফেজ বলে, এটা সিঙ্গেল ফেজ সার্কিট না থ্রি ফেজ সার্কিট? থ্রি ফেজ। এই থ্রি ফেজ না সিঙ্গেল ফেজ কেমন করে বুঝলেন? থ্রি ফেজ বলা আছে তো স্যার। Asynchronous motor generator are rated 3 at the kV, both have substantial reactance. The line has a reactance on the base of the motor is going to reading at a terminal voltage 12 kV. When a three-phase fault, কোথাও বলা হয়নি কিন্তু এখানে বলছে যে থ্রি ফেজ ফল্ট, তো থ্রি ফেজ সিস্টেম না হলে থ্রি ফেজ ফল্ট হবে কেন? আর আপনি থ্রি ফেজ ফল্টের জন্য আপনি বলছেন যে বেস কেভিএ ডিভাইডেড বাই এমভিএ, তাহলে মাইট দিতে হবে না? জি স্যার। মাইট দিতে হবে। তাহলে তো আমার অবস্থা খারাপ হবে, কেননা মাইট দিলে তখন তো আপনারা মিছিল করবেন যে স্যার মাইট দিয়েছিল। আমি স্কুলে আমরা যখন পড়তাম ছোটবেলায়, আমাদের কিন্তু অনেক টিচার আছে মাইট দিয়েছিল, দিত আমাদেরও দিয়েছে স্যার। তোমাদের দেয়নি? তোমরা মাইট দিলে উল্টা টিচার কি মাইট দিবে, তাই না স্যার? স্যার আমার নিষ্পাপ স্যার। পাইছি স্যার অনেক। কি এই যে দেখো বেস থ্রি ফেজ সিস্টেমের সময় একটা রুট থ্রি লাগে না? একটা রুট থ্রি দিয়ে ভাগ করতে হয়, মনে আছে? আমরা করেছিলাম এই যে রুট থ্রি দিয়ে ভাগ করতে হবে। বেস ঠিক আছে, ভোল্ট অ্যাম্পিয়ার বেস যেটা তুমি বলেছো ঠিক আছে, তাকে বেস ভোল্টেজ দিয়ে ভাগ করতে হবে। ইন অ্যাডিশন টু দ্যাট একটা রুট থ্রি লাগবে, কেননা অরিজিনালি যখন বেস ভোল্ট অ্যাম্পিয়ারটা ছিল একে থ্রি ফেজ দিয়ে উপরে 3 দিয়ে গুণ করেছিলাম, আর এটাকে লাইন টু লাইন বলতে রুট থ্রি দিয়ে গুণ করেছিলাম, থেকে গেছিল একটা রুট থ্রি, সেই রুট থ্রিটা এটা। মনে পড়ে কথাটা আমার? আমরা কি করেছিলাম, এই যখন আই বেস থ্রি ফেজ বের করি, আই বেস থ্রি ফেজ বের করার সময় আমরা করেছিলাম কি সিঙ্গেল ফেজ, এই ভোল্ট অ্যাম্পিয়ার বেস নিয়েছিলাম, এই কি করতেছে ভোল্ট অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজ নিয়েছিলাম, তারপরে এই ভোল্টেজ বেস সিঙ্গেল ফেজ নিয়েছিলাম, ভোল্টেজ বেস সিঙ্গেল ফেজ বলিনি তো, লাইন টু নিউট্রাল বলেছিলাম। তখন উপরেরটাকে 3 দিয়ে গুণ করে 3 ইন্টু ভোল্ট অ্যাম্পিয়ার বেস থ্রি ফেজ করার জন্য সিঙ্গেল ফেজকে 3 দিয়ে গুণ করে থ্রি ফেজ বানাইছিলাম। এই যে দেখো এটা মুছে না, গন্ডগোল করছে, থ্রি ফেজ বলে লিখেছি, এইটা নিয়ে আসে না কেন? আরে কি হলো? এই উইন্ডোজ গন্ডগোল খুলো। Would you like to recover this note? Yes. Journal contains security hazards. Open this journal file only if you trust the resource on file. Continue opening the file anyway. Yes. এখানে কি গন্ডগোল হলো আমার? এই ঝকমারি, তাহলে ওইখানে আমরা সিম্পলি করেছিলাম কি, এই যে চলে আসছে, গুড। এটা কিন্তু পিডিএফ হয়ে গেছে, যাক যা হোক হোক, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এটা কলম করি না, সরি এই কলমটা করি, এটা এই মিডিয়াম পয়েন্ট।
আমরা ওইখানে যাই যেখানে ছিলাম। কোথায় ছিলাম স্যার? এই যে এখানে। এখানে আমরা ওই মাতব্বরিটা করতেছিলাম। কি মাতব্বরি করতেছিলাম? আমরা বলেছেন কেমন করে থ্রি ফেজ আসলো, √3 আসলো কেমন করে, তাই না? √3 কেমন করে আসলো দেখানোর জন্যই তখন আমাদের এই গন্ডগোলটা করেছিল। আমরা বলেছিলাম প্রথমে এই যে আই বেস বের করেছিলাম সিঙ্গেল পেজের জন্য। সিঙ্গেল পেজের জন্য বের করার জন্য কি করেছিলাম? আমরা বলছিলাম ভোল্ট অ্যাম্পিয়ার সিঙ্গেল পেজ, এটা বেস, কিন্তু আমি বেস লিখলাম না, তাকে ভোল্টেজ বেস দিয়ে ভাগ করেছিলাম, তাই তো? ভোল্টেজ বেস এর সময় আমরা কি লিখেছিলাম? এখানে লাইন টু নিউট্রাল লিখেছিলাম। আমরা বলছিলাম একে যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে এটা 3 ফেজ হয়ে যাবে, আর তাহলে নিচেও 3 দিয়ে একটা গুণ করতে হবে। নিচে 3 দিয়ে গুণ করার সময় আমরা বলেছিলাম ওপরেরটা তো ভি এ 3 ফেজ হয়ে গেল, নিচেরটা লাইন টু নিউট্রালকে যদি √3 দিয়ে গুণ করি, ভি লাইন টু নিউট্রাল, শোনা যাচ্ছে না। হ্যাঁ শোনা যাচ্ছে না? যাচ্ছে স্যার। হ্যাঁ, √3 দিয়ে গুণ করি তাহলে লাইন টু নিউট্রাল হয়ে যাবে, আর একটা √3 বাকি থাকবে, কেন √3 গুণ করলে 3 হবে। তখন আমরা এটাকে করেছিলাম কি এইভাবে টেনে নিই, তাহলে এটা হয়ে গেল কি ওই যে ভোল্ট অ্যাম্পিয়ার বেস 3 ফেজ, আর এখানে হয়ে গেল ভোল্টেজ বেস লাইন টু লাইন, আর একটা √3 বাকি ছিল। ওই √3টা আপনি ভুলে গেছিলেন তাই না বলার সময়? জি স্যার। হ্যাঁ, তাহলে ওই √3টা বলতে হবে আপনাকে। ঠিক আছে, তো ওই √3টাকে নিয়ে আসলে এই যে ভোল্ট অ্যাম্পিয়ার বেস, এখন আপনি যে কারেন্টটা পেলেন, বেস কারেন্টটা পেলেন, ওই যে ওখানে পার ইউনিট কারেন্ট গুলো পেয়েছিলেন সেই ওইখানে যাব আবার আমরা, যে পার ইউনিট কারেন্ট পেয়েছিলেন কই, হ্যাঁ এই যে পার ইউনিট ভ্যালু গুলো পেয়েছিলেন, ওকে যদি ওই বেস কারেন্ট গুণ করেন তাহলে অ্যাকচুয়াল কারেন্টটা পাওয়া যাবে। এইটা গেল একটা মেথড। আরেকটা বলেছে এটা হচ্ছে ইন্টারনাল ভোল্টেজেস অফ দিস মেশিন। তাহলে দুইটা মেথড শিখাইছি আমরা, ইউজিং ইন্টারনাল ভোল্টেজ অফ দি মেশিন, আর একটা থেভেনিনস থিওরেম। থেভেনিনস থিওরেম সহজ বলে আগে ওটা করে ফেললাম। এবার ইন্টারনাল ভোল্টেজ বের করতে গেলে কি করতে হবে? ইন্টারনাল ভোল্টেজ বের করতে গেলে প্রথমে বলছে তোমাকে এই ইজি ডবল প্রাইম বের করতে হবে আর ইএম ডবল প্রাইম বের করতে হবে। এটা পাওয়া গেলে ইজি ডবল প্রাইম যখন পেয়ে যাবেন আপনি, এই দুটো দিয়ে ভাগ করলে আপনি আইজি ডবল প্রাইম পাবেন। এই ইএম ডবল প্রাইম কে যদি এটা দিয়ে ভাগ করেন তাহলে আইএম ডবল প্রাইম পাবেন। এই দুইটা যোগ করলে এখানে ফল্ট কারেন্ট পাবেন। কি আমার কথাটা কি বোঝা গেছে স্যার? জি স্যার। বোঝা গেছে? তাহলে আমরা অঙ্কটা করতে থাকি। এই আমাদের শেয়ার গুলো আর কেউ এসছে? শেয়ার গুলো এসেছে, শেয়ার এসেছেন স্যারেরা? সাইফুল, সেলিম, আর একটা কি আছে রাফি, তাই না? অন্য ইজি ডবল প্রাইম এটা বের করার কি নিয়ম? ইজি ডবল প্রাইম বের করার নিয়ম হচ্ছে যে এখানে ভোল্টেজ, এই যে প্রি ফল্ট ভোল্টেজ ভিএফ, এটার সাথে যদি ড্রপ যোগ করা যায়, এই যে এখানে ভোল্টেজের সাথে যদি এই ড্রপটা যোগ করা যায়, এই ড্রপটা যোগ বের করতে গেলে কি লাগবে? এই ইম্পিডেন্স দুইটা দেওয়া আছে, এখানে কারেন্ট লাগবে। কারেন্ট কই পাবো? হ্যাঁ, এই ঝামেলার কথা। কারেন্ট কই পাবো? আইএলটা কোথায় পাবো? এই বলেন না কেন? এইখানে যে বলেছে যে and the terminal 12.5, এখানে বলছে the motor is drawing 20 megawatt, 20 megawatt নিচ্ছে at 0.8 power factor leading at a terminal voltage of 12.8 kV. তো আমাদের পাওয়ারটা দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। কারেন্ট বের করতে কি লাগবে? স্যার পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, তারপরে ভোল্টেজ দিয়ে ভাগ করতে হবে। ছোটবেলাতে এইসব কথাবার্তা আমাদের শেখায়নি। আমাদের বলেছিল পাওয়ার ইজ ইকুয়াল টু √3 VL IL কোসাইন থিটা। তা IL বের করবা, তাহলে পাওয়ারকে তুমি ভাগ করো,
√3 দিয়ে ভাগ করো, তারপর লাইন টু লাইন ভোল্টেজ দিয়ে ভাগ করো, তারপর পাওয়ার ফ্যাক্টরটা দিয়ে ভাগ করো, তাহলে তুমি কারেন্ট পাবা। জি স্যার, ঠিক ঠিক আছে না স্যার? ঠিক আছে। হ্যাঁ, এটা ছোটবেলায় শিখেছে, আপনি তো বড় হয়ে কিছু ভুলে গেছেন, তাই না? বলবেন স্যার ভুলা তো স্বাভাবিক, আমিও মানি ভুলা স্বাভাবিক। তাহলে কি করব আমরা প্রথমে এই যে ভিএফ তার সাথে আইএল তারকে এই ইম্পিডেন্স দিয়ে গুণ করব। এটা ওই লাইনে যে ইম্পিডেন্স আছে, এই লাইনের ইম্পিডেন্সটা ঠিক এখন কারেন্ট লাগবে। কারেন্ট কেমন করে বের করব? কারেন্ট বের করার জন্য আমরা কি করলাম, এই যে পাওয়ার ইজ ইকুয়াল টু কি √3 ভিএল আইএল আইএল cos cos θ। θ। আইএল বের করার জন্য তাহলে এটাতে ভাগ করে দিব 20 মেগাওয়াট, মানে 20 into 10⁶ ওয়াট। এখানে √3 ভিএল টা কত আছে 12.8 কেভি ইনটু 10⁻³ পাওয়ার ফ্যাক্টর কত আছে 0.8 পাওয়ার ফ্যাক্টর। এটা লিডিং দেওয়া আছে, এটা গুণ ভাগ করলে এত পাওয়া যায়, এটা কোন বাহাদুরি কথা না। এটাকে যদি পার ইউনিটে বের করি তাহলে কি করতে হবে, এটাকে বেস কারেন্ট দিয়ে গুণ করতে হবে। এই বেস কারেন্টটা আমরা আগে উপরে বের করেছি, তাহলে এই বেস কারেন্ট দিয়ে বের করতে হবে। বের করলে এটা হবে, এটা কিন্তু কি হবে, এটা কারেন্ট, এই কারেন্টের ভ্যালু কত হবে 30, এর সাথে অ্যাঙ্গেল আসবে 0.8 পাওয়ার ফ্যাক্টর 36.9। তাহলে এইবার কি করেন আপনি, এই ভিএফটা জানেন, আইএলটা বের করলেন, আর এটা দেওয়া আছে এক্সডিজি দেওয়া আছে ডবল প্রাইম J.2, এটা দেওয়া আছে 0.1। তাহলে এটা দিয়ে গুণ টুন করে টরে ইত্যাদি এরকম একটা ভ্যালু পাওয়া যাবে। এটা সহজ কথা, এটা মানে এইটুকু বুঝলে হবে, এটা তো পারবে ক্যালকুলেটর করো, আমাদের কোনো দোষ নেই। এবার যদি কারেন্ট বের করতে চাই আইজি ডবল প্রাইম কি হবে, ইজিটা পেলাম, ইজি কই পেলাম, এটা ইজি ভাগ করতে হবে কি দিয়া এক্সডিজি ডবল প্রাইম আর এক্সটার্নাল ওই ব্রাঞ্চে এই দুইটা ইম্পিডেন্স আছে, ভাগ করলে ভাগফল এইটা হবে। ইএম বের করতে হবে কেমন করে, ভিএফ আর তাতে থেকে এটা মাইনাস করতে হবে, তাই না? মাইনাস করতে হবে, মাইনাস করলে এর ভ্যালুটা এরকম একটা হবে। ওই ভ্যালুটাকে যদি আমরা কি করি, এই এক্সডি ডবল প্রাইম দিয়ে ভাগ করি, তাহলে কারেন্ট পাবো একটা। এই দুইটা যদি যোগ করে নিই, এইখানে টোটাল কারেন্ট ওই যে আগে যেটা পেয়েছিলাম এখনো একই কারেন্ট পাবো। অঙ্কটা বুঝাই কোনো গন্ডগোল আছে? না আপনি না বলছেন, আরেকজন বলেন। আমরা কমপক্ষে দুইজনের সাক্ষী নিই, একজন বলেছেন বুঝাই কোনো অসুবিধা, আরেকজন বলেন। দুইজন বলেছে, আমরা তাহলে কি করি, আমরা একটু আগাই। আগানোর জন্য কি, এইখানে দেখেন বলছে ফল্ট ক্যালকুলেশন ইউজিং জেড বাস। আরে আমরা ফল্ট ক্যালকুলেশন তো শিখে আসলাম, যে কোনো 3 ফেজ ফল্ট যে কোনো জায়গাতে হলে কি করতে হবে, ওই ভোল্টেজ বিহাইন্ড সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, যদি সাবট্রানজিয়েন্ট ফল্ট কারেন্ট বের করতে হয় তো ভোল্টেজ বিহাইন্ড সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স ক্যালকুলেট করে বের করা যাবে, নাহলে থেভেনিনস থিওরেম ইউজ করবে। ইঞ্জিনিয়ার সাহেবরা বলেছেন যে ভাই তুমি তো এইটা হবে, তোমার যে পদ্ধতি বলেছো সেই পদ্ধতিতে ক্যালকুলেট করা যাবে, কিন্তু তোমার যখন বিরাট বিরাট নেটওয়ার্ক থাকবে, এই যখন 500টা জেনারেটর আসবে, 5000 10,000 কিলোমিটার 11 কেবি লাইন, 50,000 কিলোমিটার 400 ভোল্টেজ লাইন ইত্যাদি যখন হবে, তুমি হিমশিম খেয়ে যাবে ক্যালকুলেশন করতে। তাহলে ভাই কি করবো আমি, বলে তোমাকে আরেকটা পদ্ধতি শিখাই আমি, সেই পদ্ধতিতে তুমি ক্যালকুলেট করলে এটা সহজেই পারবে। তো বলেন তাহলে সেই সিস্টেমটা কি, তাই না? সেই সিস্টেম, সেই ক্যালকুলেশনটা কি হবে সেটা আমরা বলি, চেষ্টা করি ওদের কি বলেছে। এইটা অ্যাকচুয়ালি ইজ এ জেড বাস অ্যালগরিদম। এখন জেড বাসটা কি জিনিস, জেড বাস হচ্ছে
একটা ইম্পিডেন্স ম্যাট্রিক্স। ইম্পিডেন্স ম্যাট্রিক্স বলতে কি বুঝাচ্ছে, আমরা যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের যে মানে এটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বা যে কোনো ডায়াগ্রাম হয়, আর এল সবই থাকতে পারে। এই ডায়াগ্রাম থেকে যদি আমরা ইম্পিডেন্স নিয়ে ওইটাকে কোন একটা স্পেশাল প্রসিডিওরে আগাইলে যে নেটওয়ার্ক ইম্পিডেন্সটা ডেভেলপ করবে সেটা হচ্ছে জেড বাস ম্যাট্রিক্স। কথাটা আমি গুছিয়ে বলতে পারলাম না। প্রথম নম্বর কথা হচ্ছে, আমি ওই ব্ল্যাকবোর্ডে যাই, এই জিনিসটা জানলে প্রথমে হবে। এখানে জেড বাস লেখা আছে, জেড বাসটা আমরা একটা দেখাই, ইম্পিডেন্সটা কেমন দেখেন স্যার। এইটা হচ্ছে জেড বাস মানে ইম্পিডেন্স। এটা Z12 মানে কি? Z12 মানে হচ্ছে এইটা যদি বাস নম্বর 1 হয় আর এইটা যদি বাস নম্বর 2 হয়, এই যে দেখেন বাস লেখা আছে, এটা বাস 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে Z12 মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সটাই হচ্ছে ওইখানে জেড বাস। কিন্তু দেখবেন এখানে তারপর জেড অন মানে কি? জেড অন মানে হচ্ছে যে 1 নম্বর বাসের সাথে যতগুলো ইম্পিডেন্স ক্যালকুলেট করা আছে, যোগ আছে, যেমন এইটা আছে, এইটা আছে, এটা আছে, যতগুলো কানেক্ট করা আছে সবগুলোর যোগফল। ফলে আপনি যদি এইটা নরমালি বসায় দেন ভ্যালুগুলো, Z12 বুঝলাম এখান থেকে এখানে, Z14 মানে এরকম, Z42 মানে এটুকু, Z32 এটা ইত্যাদি যদি বসান দেখবেন পরে মিলবে না। তাহলে কি করতে হবে? এই জেড বাস ডেভেলপ করার 2টা অ্যালগরিদম আছে। আমরা এটা কেন বলতেছি? আমরা যে মেথডটা বলবো, ইঞ্জিনিয়ার সাহেবরা যেটা বলেছে যে এই মেথড ব্যবহার করলে তোমার বিরাট বিরাট নেটওয়ার্ক খুব সহজেই ফল্ট কারেন্ট বের করতে পারবা, কিন্তু যে আগের মেথডটা শিখে এসছো সেটাতে খুব কষ্ট হবে। তো সেই জন্য এখানে যাচ্ছি, এইটা বোঝার জন্য বা এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে জেড বাসটা তোমাকে প্রথমে বুঝতে হবে। ঠিক আছে, জেড বাসটা বুঝতে হবে। জেড বাস বোঝার জন্যই আমরা বলতেছি জেড বাস ডাজ নট মিন যে শুধুমাত্র Z1 থেকে Z2 পর্যন্ত আছে সেটা Z12, Z13 মানে শুধু এটা না, বা Z11 মানে যে একের সাথে কোন ইম্পিডেন্সটা আছে এটা জানি না। এইগুলোর একটা স্পেশাল টেকনিক আছে টু ডেভেলপ দিস জেড বাস। টেকনিকটা কি? 2 ধরনের টেকনিক। একটা টেকনিক হচ্ছে, এটা তোমাদের বইয়ে জেড বাস বিল্ডিং অ্যালগরিদম আছে, আমার এক্স্যাক্টলি সেকশনটা মনে নাই। ওই যদি প্রসিডিউরটা ফলো করো তাহলে ইজিলি এটা বের করতে পারবে। আর একটা কি প্রসিডিউর আছে যে ওয়াই বাস কে ইনভার্ট করে জেড বাস পাওয়া যায়। এটা কেমন ধরনের কথা? এটা কেমন ধরনের কথা হলো? এই কথাটা এই ধরনের, একটু আগায় আমরা একটা পাতা নিলাম, একটা পাতা নিলে কি হবে? কলম। এই জেড শব্দটা কি আমরা বুঝি? জেড এ বুঝি যে আর এই এক্স এর রিঅ্যাকট্যান্সের যোগফল। কেউ যদি বলে ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে 1/z, তাই না? এর মানে হচ্ছে আর প্লাস যে এক্স। আপনার কথা আটকে স্যার, যাচ্ছে। আপনার কথাটা শুনতে পাচ্ছেন না স্যার, কেটে কেটে আসতেছে। আমার কথা শুনতে পাচ্ছেন না? আমার কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা শুনেন, আপনি একজন একজন করে বলেন। যখন প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম তখন আপনারা কেউ কথা বলছিলেন অনেকক্ষণ পরে, এখন প্রবলেমটা আপনারা একসাথে বলছেন। আমরা এক কাজ করি, তাহলে এবার জিজ্ঞাসা করি আপনার বাড়ি কোথায়? স্যার নীলফামারী স্যার। হ্যাঁ, নীলফামারী স্যার। নীলফামারী। আপনি সকালে নাস্তা খেয়েছেন না খান নাই? খাইছি স্যার।
হ্যাঁ, আমার কথাটা তো শোনা গেল না? মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম হয়। স্যার আপনাদের কিন্তু কথা শোনা বলছি। যাচ্ছে স্যার, কিন্তু স্যার সমস্যা হচ্ছে স্যার, আপনার মানে একটা সাউন্ড আসতেছে স্যার, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে, সমস্যা হইতেছে স্যার অনেক। সাউন্ড আসছে? জি স্যার স্যার, আপনার এখনো কথার আসতেছে সাথে স্যার। নয়েজ আসতেছে স্যার, নয়েজ মিক্স। জি জি স্যার, একটা একদম কেমন একটা ভাইব্রেশন আসতেছে। নয়েজ আসতেছে, এটা তো আমি সেই জন্য নয়েজ না আসে সেই জন্য আমি রুমের সব দরজা জানলা বন্ধ করে আমি এসি চালাইছি। এখন নয়েজ আসতেছে, এটা হইতে পারে, ওইটা নট আনলাইকলি। এখন কি নয়েজ আসতেছে আমার কথায়? জি স্যার। এখন আসতেছে স্যার। কিরকম নয়েজ বলুন? স্যার মনে হচ্ছে মাইক্রোফোনের সমস্যা স্যার। না না, মাইক্রোফোনের সমস্যা কেন? মাইক্রোফোনের সমস্যার কারণে মনে হয় স্যার এটা হচ্ছে। স্যার আপনার ভয়েসটা ট্রিপল মনে হইতেছে একসাথে স্যার। কি? স্যার এটা নেটওয়ার্কের সমস্যা না স্যার। এটা কি ই করছে, ইকো হচ্ছে? জি স্যার, ইকো হচ্ছে। তাহলে এক কাজ করতে হবে, তোমাদেরকে 2 মিনিট এর জন্য ব্রেক নিতে হবে। ব্রেক দিয়ে আমি এটা সুইচটা অফ করে আবার অন করি। এতক্ষণ তো হচ্ছিল না, এখন হচ্ছে নাকি? মানে এখন হচ্ছে স্যার। প্রথম থেকে এত হইতেছিল না। হচ্ছিল? না না স্যার, স্যার, এই মাত্র হলো, মাত্র 5 মিনিট হয়েছে। এখনো যায়নি? না স্যার। না তাহলে আমাদেরকে এই সুইচটা অফ করে অন করতে হবে। করবো আমরা 2-3 মিনিট চেক করতেই হবে, ইন্টারাপশন হবে। আচ্ছা, এটা আমরা যাই, এর বেশিক্ষণ নাই তো, আমরা এইভাবে একটু আগাই। জি 11:30 তো বেজে গেছে। 11:30 বেজে গেছে, ঠিক আছে। আপনি কয়টার সময় এসেছেন স্যার ক্লাসে? ঠিক করে বলবেন, আমার কাছে বলেন কয়টার সময় এসেছেন? বলেন না যে আপনি কয়টার সময় এসেছেন ক্লাসে? আপনি ধরেন যে 3 মিনিট 4 মিনিট দেরি করে এসেছেন, আপনি এরপরে ক্লাস আছে আপনার? জি না স্যার। জি না, দেন তো এক কাজ করেন, আপনি তো ঘুমাবেনই, তা একটু পরে ঘুমাই, আমরা 4-5 মিনিটে শেষ করে ফেলবো আমাদের কথা। খুব জোর 10 মিনিট আমরা একটু ব্রেক নিয়েছি। আমরা বলছিলাম এই যে দেখেন, জেড ক্লাস বলতে আমরা যে জেড ম্যাট্রিক্স একটা বুঝি, এটা যদি ম্যাট্রিক্স নিই আমরা, এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এখানে দেখলাম ওয়াইটা হচ্ছে এটা ইনভার্স। আমরা যদি এখানে ওয়াই ম্যাট্রিক্স বলি একটা, তো ওয়াই ম্যাট্রিক্সটা কি হবে? এই যে জেড ম্যাট্রিক্স, ওয়াইটাকে একটা ম্যাট্রিক্স ফর্মে নিই, তাহলে এটা জেড ম্যাট্রিক্সের ইনভার্স হবে না? জি স্যার। অথবা আমরা যদি বলি এটা যে তোমার জেড প্লাস জেড ম্যাট্রিক্স যদি আমি নিতে চাই, তাহলে কি করতে হবে? ওয়াই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করলে পাওয়া যাবে। স্যারেরা ইনভার্স করার নিয়মটা জানেন না আপনারা? জি স্যার। কি করতে হয় বলেন দেখি, খুব সংক্ষেপে বলেন। স্যার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। কি বের করতে হবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওইটা কিভাবে বের করতে হবে? ভুলে গেছি। ভুলে গেছে? এই কার মনে আছে? এই যার বাড়ি নীলফামারীর কোথাও হলো রংপুর, আপনি বলেন নাম মনে থাকে না ভাই, আমি সব দেখতে পাই না তো এখন, বলেন আপনি। আমি খুব কুইকলি বলে বলি, মনে তো থাকে না। যদি আপনার কোনো একটা ম্যাট্রিক্স থেকে ইনভার্ট করতে চান, what you have to do, প্রথমে এই ম্যাট্রিক্সের একটা ডিটারমিনেন্ট বের করতে হবে। এই ডিটারমিনেন্ট বের করে এটা কি কাজ হবে? আপনার যে রেজাল্টেন্ট ভ্যালুটা হবে সেটাকে ভাগ করতে হবে, এটা দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করতে হবে। এখন প্রত্যেকটা এলিমেন্ট গুলো কিভাবে তৈরি করবেন? আপনার যে অরিজিনাল ম্যাট্রিক্সটা আছে তার প্রত্যেকটার একটা কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টর বের করে আপনার নিয়মটা জানেন, যে এলিমেন্টের কোফ্যাক্টর বের করব সেটা যে কলামে আছে এবং যে রোতে আছে সেই রো গুলোকে আর কলাম, সেই রোটাকে এবং সেই কলামটাকে বাদ দিতে হবে, রিমেইনিং এলিমেন্ট গুলোকে ওই ডিটারমিনেন্ট ফর্মে নিয়ে আসতে হবে, না করে গুণ করে বের করতে হবে। যদি 3/3 হয় তখন আপনার 2/2 ম্যাট্রিক্সের ফর্মে থাকবে, ওটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করবেন, করে ভ্যালু বের করবেন। এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করার পরে
এবার যে কোফ্যাক্টর কলাম ম্যাট্রিক্সটা পেলেন সেই ম্যাট্রিক্সের আবার রোটাকে কলাম করতে হবে, কলামটাকে রো করতে হবে। আর এই এলিমেন্ট গুলো যে কোফ্যাক্টর বের পেলেন তার একটা করে সাইন দিতে হবে, পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ, পজিটিভ, এইভাবে যেতে হবে। এটা একটা ফর্মুলা আছে, -1 to the power i+j। এই ফর্মুলা দিলে অথবা প্রথমে কি হবে 1 + 1 যদি হয় তার ভ্যালুটা পজিটিভ হবে, তারপরে 1 2 তে যাবেন যখন তার ভ্যালুটা নেগেটিভ হবে, 1 4 এ যাবেন তখন তার ভ্যালুটা 1 3 এটা পজিটিভ, এইভাবে যেতে থাকতে হবে। এগুলো করার পরে কি করলেন আপনি ওই যে ডিটারমিনেন্ট পেয়েছেন এই ডিটারমিনেন্টের ভ্যালুটা দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করে দিলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ইনভার্টেড ম্যাট্রিক্স। এটা একটু কমপ্লিকেশন আছে কিন্তু এটা আমরা ছোটবেলায় শিখেছি, তাই না? আমরা অঙ্ক করেছি। এইখানে লাগে কি জেড ম্যাট্রিক্স। তো আমি বলছিলাম জেড ম্যাট্রিক্স বিল্ড করার দুইটা নিয়ম, ওইখানে একটা আছে আপনাদের বইয়ে আর একটা আমি শিখাই দিয়েছি মানে বলতেছি বই যাবো এইখানে না, এটাতে না, আমি আমার ক্লাস নোটে যাবো, ক্লাস নোটে যাচ্ছি। আমরা এবার কি করতে চাচ্ছি, আমরা এটা বের করতে চাচ্ছি, আমরা ওই অরিজিনালতে যাবো, কেটে দিলে কই গেলাম না ভাগাই দিলে এইটা আমার এইটা দেখা যাচ্ছে আমার ডেস্কটপটা। জি স্যার। ডেস্কটপ দেখা যাচ্ছে, গুড, কোনো অসুবিধা নাই। আমরা কি পাওয়ার সিস্টেম অ্যানালিসিস চ্যাপ্টার 9 এ আছে মনে হয়, চ্যাপ্টার 9 এর এখানে মনে হয় কি somewhere here, somewhere here কই, হ্যাঁ বেশ। এখানে কিভাবে জেড ম্যাট্রিক্স না বের করে ওয়াই ম্যাট্রিক্স বের করা হচ্ছে দেখেন। এইটা একটা কত আছে 1 2 3 4 এই 4 বাস পাওয়ার সিস্টেম। এখানে একটা জেনারেটর আছে আর কি করা আছে, এটা একটা ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনের সাথে এটা কানেকশন আছে, এখানে একটা ট্রান্সমিশন লাইন তার সাথে এটা কানেক্ট আছে এন্ড সো অন। এখন আপনি মনে করেন এখান থেকে কারেন্ট ফ্লো করতেছে, এই কারেন্টটা I1, যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এখান থেকে একটা কারেন্ট ফ্লো করছে এইদিকে, এটা ফ্লো করছে এইদিকে, আরেকটা ফ্লো করছে এইদিকে, আরেকটা ফ্লো করছে এইদিকে। এখান থেকে এইদিকে যে কারেন্ট ফ্লো করছে তার নাম দিলাম হচ্ছে I12, এখান থেকে যেটা ফ্লো করছে I13, এটা হচ্ছে I14 এন্ড সো অন। তা আমি যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, I1 = I12 + I13 + I14, ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, এবার I12 এর ভ্যালু কেমন করে বের করব, I12 এর ভ্যালু বের করব এইখানে যে ভোল্টেজ আর এই ভোল্টেজ কে বিয়োগ করব, তাকে ভাগ করব এই লাইনের ইম্পিডেন্স দিয়ে। তো ইম্পিডেন্স দিয়ে ভাগ করা মানে কি, অ্যাডমিটেন্স দিয়ে গুণ করা, একই কথা না? হ্যাঁ। তাহলে এটা সহজ কথা, এটা কোনো গন্ডগোল নাই কিন্তু। তারপরে এরকম ভাবে যে I13 কে এরকম করলাম করে, এটা কি করি আমরা একটু এটা সবকে ভাঙিয়ে টাঙিয়ে দেখা যাবে এই E1 এর সাথে এই Y12 আছে, এই যে সব জায়গাতে E1 আছে, সেই জন্য E1 এর সাথে এটাকে এক দিয়ে করলাম। আর এগুলো যেটা একটা E2 এর সাথে শুধু একটা, E3 এর সাথে একটা, E4 এর সাথে একটা, এই যে একসাথে অনেকগুলো আছে E1 E1 I12 Y13 Y14, এই তিনটাকে একত্রে Y11 বললাম। আর এইখানে যে মাইনাস সাইন ছিল তাহলে -Y12 এটা একটা নাম দিলাম, এটা ক্যাপিটাল করে বানাই ফেললাম, দিয়ে প্লাস করলাম মাইনাসটাকে উঠাই দেওয়ার জন্য। তার মানে এখানে -1 multiplied by this is equal to এই যে প্লাস ক্যাপিটাল Y12, এটাকে আমরা লিখলাম Y13, এটাকে লিখলাম প্লাস Y14। তাহলে আমরা লিখলাম কি,
এই দুইটা ইজ ইকুয়াল টু, এই সবগুলো ইজ ইকুয়াল টু y11, এটা মাইনাস এটা মানে এইটা এন্ড সো অন। এরকম এটা তো বললাম হচ্ছে একটা কারেন্টের জন্য। এরকম যদি আমরা কি করি, মনে করি এখানে আরেকটা কারেন্ট এন্টার করে এই 2 নম্বর বাসে, তখন এটার মতো করে একটা ইকুয়েশন লিখতে পারবো না? এখানে যেমন লিখলাম একটা ইকুয়েশন, I2 এর জন্য এরকম একটা ইকুয়েশন লিখতে পারবো। I2 is equal to হবে y21 into E1, এখানে y22 E2, মানে এটা সিমিলার একটা ইকুয়েশন লিখবো। এইভাবে যদি অনেকগুলো যতগুলো আছে আমার বাস আছে, প্রত্যেকটার জন্য ওইরকম ইকুয়েশন লিখতে পারবো। এটা এটা ইকুয়েশন ফর্মে লিখলে, ম্যাট্রিক্স ফর্মে লিখলে কি দাঁড়াবে, এই যে I1 থেকে আরম্ভ করে IN পর্যন্ত। আর এইদিকে হবে কি E1 দিয়ে, যেটা গুণ, আর এইখানে y11 থাকবে সব, ঠিক আছে না? এই এগুলো হবে y1 y12 y11, এরকম মানে n বাই n ম্যাট্রিক্স একটা হবে। তাহলে এটা 1 বাই n ম্যাট্রিক্স, এটা 1 বাই n ম্যাট্রিক্স, আর এটা n বাই n ম্যাট্রিক্স হবে। তাহলে এই যে ম্যাট্রিক্স যেটা হলো, এইটা হচ্ছে y বাস ম্যাট্রিক্স। এটা একটা উদাহরণ দিয়ে আমরা দেখি। এরকম একটা 4 বাস নেটওয়ার্ক আছে, তার আমরা ওয়াই ম্যাট্রিক্স ডেভেলপ করতে যাচ্ছি। ওয়াই ম্যাট্রিক্স ডেভেলপ করতে চাইলে প্রথমে এটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকলাম একটা, এটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। এই দেখো এই ভ্যালুটা দেওয়া আছে, এখানে এই ভ্যালুটা দেওয়া আছে। এখানে কি করেছি আমরা, রেজিস্ট্যান্সটা বাদ দিয়েছি, আর যে দুই সাইডে যে ক্যাপাসিট্যান্স ছিল সেটাকে বাদ দিয়েছি, শুধু রিঅ্যাকট্যান্সটা রেখেছি। তাহলে কি হলো, এটার নাম রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। আমরা খুব ভালো জানি, এটা আমরা উস্তাদ এগুলো বের করার। এই রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম থেকে আমরা অ্যাডমিটেন্স ডায়াগ্রাম আঁকতে চাই। অ্যাডমিটেন্স ডায়াগ্রামটা কি জিনিস, কেমন করে বের করব? আরে রিঅ্যাকট্যান্স কে ইনভার্ট করলে অ্যাডমিটেন্স হয়। তাহলে 1/25 কে 1 বাই এই যে 0.25 কে যদি ইনভার্ট করি, তার মানে এটা হবে 1/0.25। তখন কি ভ্যালু হবে এটা? হ্যাঁ, এই 3 থেকে এই 2 পর্যন্ত, এটা 2, এই ভ্যালুটা কত হবে? 4 হবে না? 1/0.25 = 4। আর এখানে মাইনাস যে আছে কেমন করে হবে? ওই যে নিচে যে আছে, যেটাও দিয়ে গুণ করলে উপরে যে হবে একটা, আর একটা মাইনাস সাইন হবে। এটা তো বুঝি আমরা কেমন করে মাইনাস হয়। এখানে মাইনাসটা কেমন হলো বুঝাছো? জি স্যার। তাহলে ঠিক আছে, এরকম প্রত্যেকটা রিঅ্যাকট্যান্সকে আমরা অ্যাডমিটেন্সে রূপান্তরিত করলাম। এইবার এইটার একটা, এটা কি হলো, তাহলে এগুলো হয়ে গেল ওয়াই, ওইটা ছিল জেড রিঅ্যাকট্যান্স মানে এক্স হোয়াটএভার আর নাই, সুতরাং এটা হচ্ছে অ্যাডমিটেন্স। এবার আমরা অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা বের করতে যাচ্ছি। কি হবে, প্রথমে y11, তারপরে y12, তারপর y14, y13, y14, এইভাবে আসবে। তো y এইখানে প্রথমটা কি আছে, y11, মানে এই বাসের সাথে যতগুলো আছে রিঅ্যাকট্যান্স আছে সবগুলো যোগ করতে হবে। যোগ করো, এখানে 4 আছে, এখানে 2.5 আছে, এটা 8 আছে, এই তিনটাই তো কানেক্টেড আছে, তাই না? 4 এর সাথে 8 যোগ করলে 12 আর দিয়ে 14, আর এখানে একটা 0.5 আছে, এই 14.5, আর এগুলোতে সবগুলো তো মাইনাস আছে, মাইনাস বসাই দিলাম। পরেরটা y12 কত হবে, এখানে y12 এলিমেন্টটা না, আমরা বলেছিলাম যে এর অ্যাকচুয়াল ভ্যালু যেটা আছে তাকে -1 দিয়ে গুণ করতে হবে। অ্যাকচুয়ালটা কত আছে, -j8.0, তাকে -1 দিয়ে গুণ করলে কত হবে, প্লাস, তাহলে এটা +8.0। সেরকম আরেকটা ভ্যালু নিতে খুব সুবিধা হবে। ফর এক্সাম্পল আমরা 4.2 বের করতে চাই। 4 কোথায়, এটা 4, 2 গুণটা এইটা, তাহলে এই ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুটা কত আছে, যে 5.0, তাকে -1 দিয়ে গুণ করলে এই 5.0 হবে। 8.3 মানে 4 ভ্যালুটা কত হবে, 4 এর সাথে কি কানেকশন আছে, এই বাসের সাথে এইটা একটা কানেকশন আছে, এইটা কানেকশন আছে, এইটা যোগ করি আমরা, 5 আর দিয়ে 7, এখানে বোধহয় 0.5 না কি আছে, 0.5, 5 আর দিয়ে 7, 7.5, আর 8 যোগ করলে 15। কি হলে হে, ওই 4 কই,
হ্যাঁ y44 y44 এটা না নিচে y4 স্যার আমরা দেখতে পাচ্ছি না। দেখা যায় না কার্সারটা উপরে নিতে হবে স্যার। এইটা ও এই যে 44 এর ভ্যালুটা এখানে কত আছে 44 হচ্ছে এই যে 8.3 না 8.3 তো এর সাথে কি কানেক্টেড আছে এর সাথে কানেক্টেড আছে একটা কানেক্টেড আছে এইটা আরেকটা কানেক্টেড আছে এইটা আরেকটা কানেক্টেড আছে এইটা এই তিনটে যোগ করতে হবে তাহলে কি হবে 5 আর 2 7 আর এটা 0.8 এটা 0.8 আমি 8 ধরছিলাম এটা 0.8 তাহলে 5 এর 2 7 7 এর সাথে 0.8 যোগ করলে কত হয় 8.3 হয় 8.13 Right? এটা 2.5 এর সাথে 5 যোগ করলে কত হয় 7.5 7.5 7.5 এর সাথে 0.8 যোগ করলে কত হবে 8.3 8.3 লিখেছে এরকম প্রত্যেকটা এলিমেন্ট এটা হয়ে গেল ওয়াই বাস এই ওয়াই বাস থেকে জেড বাস করতে হবে ওই ম্যাট্রিক্স ইনভার্সন করতে হবে দিস ইজ দি রুল তাহলে এক কাজ করি ওই যে আমাদের যে ভাই বলছিল এইটুকটা নিয়ে এই পাশে নিয়ে না এইটুক দিলে এই পাশে দেন স্যার শুনেন স্যার তাহলে কি হবে আমাদের কথা হলো যে আমরা 15 মিনিট বেশি সময় নিয়েছি আমরা চা খাওয়ার জন্য 15 মিনিট সময় নিয়ে নিয়েছিলাম সেই জন্য 15 মিনিট সময় নিলাম আর আপনারা প্রথম এইবার আমি স্ক্রিনটাকে অফ করতেছি এইভাবে না আপনার সাথে দান করো আমার একটু সিলিটি জানো এসব থাকার পরে দেখবেন নাই ফেলে ধরে মেরে যায় স্ক্রিন শেয়ার করব শুনেন আমাদের সাথে আছে আর কতগুলো আপনি স্যার এই প্রণব আমাদের কথা শোনো তোমার বলে শব্দ আসছে এটা তুমি করো মিউট করো তাহলে আমরা সকালবেলা আমরা একটা এই যে সিটি হবে আমাদের সিটি 1 এর টাইম নিয়ে কথাবার্তা বলছিলাম সেই কথাবার্তায় আমাদের প্রায় 20 জন না 19 জন ছিল আমরা একটা সেকশন ইএ সেকশন আপত্তি তুলেছে আমরা যেটা ঠিক করেছিলাম যে 6 তারিখ পরীক্ষা হবে শুক্রবার এই কামিং ফ্রাইডে না মানে কালকে ফ্রাইডে না তার পরের শুক্রবার ওরা বলে না তা হবে না স্যার আমরা দিতে পারবো না তখন আমরা গতবার ঠিক করেছিলাম যে 9 তারিখ হবে 9 তারিখে হবে তো 9 তারিখে অনেকে বললো যে আমাদের এখানে পরীক্ষা টরীক্ষা কি আছে আর রাত 9টার সময় হবে না এখন শেষ পর্যন্ত কথা হয়েছে 8 তারিখ 8 তারিখ হয় 8 তারিখ কি বার হয় সোমবার নাম রবিবার 8 তারিখটা রবিবার তাই তো হ্যাঁ কালকে হচ্ছে 30 তারপর শনিবার 31 হ্যাঁ 1 তারিখ হচ্ছে রোববার তাহলে সামনে রবিবারের পরের রবিবার সন্ধ্যা 8টার সময় পরীক্ষা হবে এইটা আমরা চেঞ্জ করে এই শিডিউলটা করা হয়েছে ঠিক আছে এখন দেখো সবার সাথে কম্প্রোমাইজ করে কেন একই দিনে হবে তো সেই জন্য আমাদের অনেক কম্প্রোমাইজ করতে হচ্ছে আমরা ইভেন্চুয়ালি এসেছি 8-11 আর টাইম হচ্ছে 8 PM এ তো এইটা হচ্ছে আমাদের এখন এটা একবারে কমপ্লিট ফাইনাল হয়নি উই আর গোয়িং টুয়ার্ডস দ্য ফাইনালাইজেশন তো নিশ্চয়ই এর আগে আমাদের দুইটা ক্লাস আছে সেখানে ফাইনাল এটাই ধরে নাও তোমাদের জন্য ফাইনাল ঠিক আছে আমরা তাহলে করি লিভ করি ঠিক আছে না স্যার টপিক বলে আপনাদের কোনো কোশ্চেন না থাকলে আমরা তার পরীক্ষাটা কোন পর্যন্ত হবে সিলেবাসটা টপিকটা আমাদের সিলেবাসটা হবে যতদূর পর্যন্ত পরীক্ষা এই আমরা পড়বো ওই ক্লাস পরীক্ষার আগের দিন ততদূর পর্যন্ত তবে হোপফুলি আমরা অতদূর না নিয়ে ওই যে থ্রি ফেজ যে সিমেট্রিক্যাল ফল্ট আছে সেই সিমেট্রিক্যাল ফল্ট প্লাস ওই যে আমরা সিস্টেম রিপ্রেজেন্টেশন করেছি এই দুইটাই আমাদের সিলেবাসে ইনক্লুডেড ঠিক আছে স্যার গতকালকে যে পর্যন্ত আমরা পড়ছি ওই পর্যন্ত না স্যার এটা থ্রি ফেজ এটা তো সব সেকশনই করতে হয় আমাদের থ্রি ফেজ ফল্ট পর্যন্ত এই যে এখানে আমরা পড়লাম আর এই যে টেকনিকটা আমরা শিখে ফেলবো এই টেকনিক সহ কেননা তোমাদের তখন এর পরের সিলেবাসটা বড় হয়ে যাবে এটা যদি না ইনক্লুড ঠিক আছে না স্যার জি স্যার তাহলে আমাদের যারা যারা আছেন এই আমাদের সিআর এবার কেউ আসছেন বলেন তো সাইফুল আরেকটা আছে কি সেলিম আরেকটা রাফি বোধহয় না এরা কেউ আসছেন তিনজন একজন জি স্যার আছি কে আছেন নাম কি সাইফুল ইসলাম কথা বলছিলেন না তখন যে
স্যার এতক্ষণ মাইকটা কাজ করতেছিল না, এখন ঠিক হয়েছে। আমি তো ভাবলাম যে কথা বলতে পয়সা লাগে, তো দেখলাম যে মাইক ভালো ছিল না। ঠিক আছে, আমার ধারণা না, এনিওয়ে আমরা যোগ করলাম, তো মাইক তো নষ্ট হইতে পারে, টেকনিক্যাল জিনিস। তাহলে আজকে ক্লাস আমরা এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আজকে 29 তারিখ, তার সাবজেক্টগুলো 5 তারিখ, না আমাদের 4 তারিখ বোধহয় ক্লাস আছে। 4 তারিখ ক্লাস আছে না, ওই 4 তারিখ দেখা হবে। আসসালামু আলাইকুম। তাহলে আমরা লিভ করি। আমরা একটু সময় বেশি নিলাম, আই এম ভেরি সরি ফর দ্যাট। আপনাদের ক্লাস নাই, সেই জন্য আমরা ওই যে সময়টুকু একটু বেশি ব্রেক দিয়েছিলাম, সেই সময়টুকু কভার করলাম। শেষ করছি। আসসালাম।